শি ইজ নান আদার দেন আফসান আরা বিন্দু। ও মাই গড, আমার না বিশ্বাস হচ্ছে না, বিন্দু আমার সামনে। আমার নিজেরও আসলে বিশ্বাস হচ্ছে না। দিস ইজ লাইক এ ড্রিম কাম ট্রু। এবং আপনি মাছরাঙা টেলিভিশনে প্রথমবার এলেন এবং আপনি 7-8 বছর আগে আমাকে একবার প্রমিস করেছিলেন যে আপনার যদি কখনো দীর্ঘ আড্ডা ক্যামেরার সামনে দেওয়ার ইচ্ছে হয় আপনি আমার মাধ্যমে কাম ব্যাক করবেন, এবং আপনি কথা রেখেছেন। প্রথম কথা হচ্ছে, আমি কথাবার্তা বলাতে একদমই অপটু। আমি সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি, আমি আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি, কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারি না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনি বুঝলেন তো আমি কতটুকু লয়াল। আপনাকে একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখার চেষ্টা করেছি আর কি। আমি জানি না, আমাকে নিয়ে হয়তো আপনি কথা বলে খুব একটা আরাম পাবেন না, কারণ আমার কাছ থেকে ঠিকঠাক অ্যান্সারও পাবেন না আপনি, কারণ আমি দিতেই জানি না। এই কথাটা আমি বিশ্বাস করি না। এবং আপনি যেটা বললেন না যে শুরুতেই কিন্তু একটু আপনি ডিসক্লেমার দিয়ে দিলেন, আমি সেটা বিশ্বাস করি না। কারণ আপনার সিনেমার গানের মতো আমি বলতে চাই যে আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। তো আমাদের মনের ভেতর তো অনেক প্রশ্ন জমা আছে এবং আনফিল্টার্ড সব অ্যান্সার আপনার কাছ থেকে চাই। পাবো আজকে? আনফিল্টার্ডই পাবেন, কিন্তু কথা বলার জন্য না শব্দ চয়ন থাকা লাগে। শব্দ উৎপত্তি স্থলটাই যখন ঠিক নাই, তখন আপনাকে আমি কি বলবো আমি জানি না। আইল ট্রাই মাই বেস্ট। আমার মনে হয় ইউ আর নেভার গন, ইউ আর প্রিপেয়ারিং ফর দিস ব্রেক অ্যান্ড দিস কাম ব্যাক, আসলে একটা নিউ স্টার্টের জন্য। আপনি কি সেটা বিলিভ করেন? আসলে হয়েছে কি, আমি বিশ্বাস করি শিল্পী কখনো প্রস্থান নেন না, শিল্পীর কোনো রিটায়ারমেন্ট হয় না। এই বিষয়টা আসলে আমি এই উপলব্ধি এসছে আমার নিজের জার্নি দিয়ে। একটা পর্যায়ে আমার মনে হয়েছিল যে 8টা বছর কাজ করি যখন ইন্ডাস্ট্রিতে, টানা কাজ করার পরে যখন একটা গ্যাপ হলো, আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো আর কাজে কখনো ফিরছি না। তারপর আবার 8টা বছর পর আমি কাজে ফিরেই এলাম। এখন মনে হয় যে আসলে প্রস্থান বলে কিছু নেই, আর ব্রেক বলেও কিছু নেই। নিজেকে প্রিপেয়ার করার জায়গাটা আমি এটুকুই বলতে পারি যে মানুষ হিসেবে আমরা প্রত্যেককে সবসময় একটু দিন যত যায় নিজেদেরকে বেটার করার চেষ্টা করি। সেই জায়গা থেকে ওই চেষ্টা আমার আছে, কিন্তু এর বাইরে আসলে কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা সেটা আমি জানি না। আচ্ছা, সেই প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো। তবে আমার না বারবার আপনার সাথে আমার কিছু অদ্ভুত কানেকশন আছে, সেগুলো বারবার মনে পড়ছে এবং আমি নস্টালজিক হয়ে যাচ্ছি। যেমন আপনার প্রথম সিনেমা দারুচিনি দ্বীপের প্রিমিয়ার হয়েছিল বলাকা সিনেমা হলে এবং 28 অগস্ট 2007, সেদিন আমি উপস্থিত ছিলাম এবং সেদিনই আপনার সাথে আমার প্রথম পরিচয়। এবং তারপর সিনেমা মুক্তির আগে আপনার প্রথম ইন্টারভিউটা আমি করেছিলাম, হ্যাঁ, সেটা আমার সৌভাগ্য শুরুর হয়েছিল। ইন্টারভিউ আপনি করেছিলেন। জি, এবং আমার লেখা প্রথম প্রচারিত নাটক মা, সেখানে আপনি অভিনয় করেছেন। আমি করেছিলাম অভিনয়। জি, আমার বিয়েতে আপনি পাশে ছিলেন এবং আমার মনে আছে আমি বিয়ের দিন দুপুরবেলা আপনার সাথে ফোনে অনেকক্ষণ কথা বলছিলাম। আমার শুটিং ছিল, আমি আউটডোরে ছিলাম। আমার যদি খুব ভুল না হয়ে থাকে আমি ঢাকার বাইরে ছিলাম, কিন্তু আমি জানি আপনার বিয়ে, আমাকে আসতে হবে। তো আমি শুটিং ইউনিটকে বলা ছিল যে যত দ্রুত সম্ভব আমাকে আর কি ছাড়তে হবে। এবং আমি রাস্তার মধ্যে মনে আছে যে আমি ট্রাফিকের জন্য অনেক ওই সময় আমার কেটে গেছে রাস্তার মধ্যে। তারপর আই মেড শিওর যে আমি আপনার কাছে আসি, আপনার এই বিশেষ দিনটাতে আপনার সাথে থাকি। সুযোগ হয়েছিল। আমি ফিলিং অনার্ড এখনো, এবং আপনি সবসময় আমার সাথে ছিলেন, আমি সবসময় আপনার সাথে ছিলাম, কিন্তু আপনাকে আমি মাঝখানে হারিয়ে ফেলেছি। কোথায় গিয়েছিলেন সেই প্রসঙ্গে আরেকটু জানবো। তবে একটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রসঙ্গে যেতে চাই, কারণ আপনি তো অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলেন, আপনি বিবিএতে পড়াশোনা করতেন। অনেক স্টুডিয়াস ছিলেন কি? স্টুডিয়াস ছিলাম না। আমার বাবা মা অ্যাটলিস্ট বলবেন না যে আমি স্টুডিয়াস ছিলাম। বাবা মা কখনোই বলে না। হ্যাঁ, বাবা মা আমাদের সব সময়, আমার এখনো মনে আছে যে এসএসসি যখন রেজাল্ট দেবেন আর কি, তো আগের রাতে আমি খুব ছটফট করছি। তা আমার মা বলছে, হ্যাঁ এখনই ছটফটটা না করে লেখাপড়াটা ঠিক মতো করলে তো আর এটা হতো না। সামহাউ রেজাল্ট কেম ভেরি গুড। আমার মনে আছে আমার কিন্তু জীবনে প্রথম পত্রিকায় ছবি আসে আসলে লাক্সের কারণে না। আমার এইচএসসিতে আমার মেধা তালিকাতে এসেছিলাম আমি, বিজনেস কমার্স আপনি স্ট্যান্ডার্ড যুগে ছিলেন? না, স্ট্যান্ডার্ড যুগে না। আমরা আমাদের আগে থেকে হচ্ছে এ প্লাসের যুগ শুরু হয়, কিন্তু আমাদের এ প্লাসটা ডিফিকাল্ট ছিল। আমার যতটুকু মনে পড়ে 70 প্লাস পেতে হতো এ প্লাস পাওয়ার জন্য। তো সবচেয়ে ডিফিকাল্ট প্রসেসটা মনে হয় আমাদের জেনারেশন পেয়েছে ওই সময়টাতে। তো পেপারে ছবি এসেছিল, তখন আমার মা আর বাবা বলছে, হ্যাঁ ছবি তো আসতেই হবে, লেখাপড়া করানোর জন্য পেছনে যে শ্রমটা দিয়েছি। বাট হ্যাঁ, আসলে ওনারা শ্রমটা দিয়েছেন বলেই একদম। এবং তাদের ভূমিকা তো আপনার জীবনে সব ক্ষেত্রেই আছে, সেই প্রসঙ্গে যাব। তবে একটু জানতে চাই যে আপনি প্রয়াত নায়ক যে সালমান শাহ,
তাকে দেখেই নাকি আপনি অনেক অনুপ্রাণিত হয়েছিলেন এবং মনে হয়েছিল যে মিডিয়াতে কাজ করবেন? উনি আইকন না কার বলেন তো? আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি বা ইন্ডাস্ট্রিতে কাজের বাইরে ওনার যারা শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার্স আছেন, এখনও ওনার ছবি দেখলে মনে হয় যে আমি হয়তো ওনাকে এখন প্রেজেন্ট দেখছি, যে উনি যে নেই আমাদের মাঝখানে এটা মনে হয় না। সময় চেয়ে গিয়েছিলেন। একদম রিমলেস চশমা পরছেন, লেন্স পরছেন, ব্যান্ডানা বাঁধছেন, টু সিটার গাড়ি চালাতেন উনি, আমার যতটুকু মনে আছে, ভুল যদি না বলে থাকি। তো আইকন ওয়ার্ডটাও আসলে ওনার জন্য ছোট। তো আমার সবসময় ওনাকে দেখে মনে হতো যে এত স্মার্ট একটা মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। স্বাভাবিকভাবে সিনেমা নিয়ে আমাদের মধ্যে একটা ডাইলেমা কাজ করে যে সিনেমা ইন্ডাস্ট্রি এফডিসি ঘরানার কাজ করব কি করব না। আমার কাছে মনে হচ্ছে ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা আসলে আসার যে ট্রেন্ডটা শুরু হয়েছে, ওই জার্নিটা আসলে উনি শুরু করে গিয়েছিলেন। কিন্তু বাবা মা নাকি চেয়েছিল যে আপনি ডাক্তার হন। এটার গল্প আমার মায়ের খুব শখ ছিল উনি আমাকে লাক্স সুন্দরী বানাবেন। আমি জানি না কেন এই শখ। সেটা কবে থেকে? আমি যখন এসএসসি পরীক্ষা দেব তার আগে থেকেই। তো তখন লাক্সের সবাই কিন্তু সুন্দর লাক্সের যে জার্নিটা হয়, আমরা তো পেলাম লাক্স চ্যানেলের সুপারস্টার, তার আগে ছিল আনন্দধারা আনন্দ বিচিত্রা ছিল, সরি। তো এসএসসির সময় যখন উনি একবার ভাবলেন, তখন আমার বয়স আসলে ক্রাইটেরিয়াতে ফিট ইন করে না। তো আমি এইচএসসি দেওয়ার আগে আগে ওনার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এবার মেয়ের বয়সটা হচ্ছে, আমি একটু দেখি, কারণ আমার মেয়েটা দেখতে শুনতে ভালো, একটু লম্বা। তো আমাকে একদিন ওয়ান ফাইন মর্নিং উনি বলছেন, আই হ্যাড নো ক্লু উনি কী করেছেন আসলে, তুমি একটা শাড়ি পরো। আমার শাড়িও ছিল না কোনো, আমার মেজু মামার বিয়ে হয়েছে কয়েকদিন আগে, তো জীবনের প্রথম প্রপার শাড়ি কিনেছি, একটা লাল শাড়ি ছিল। বললো এটা পরো, চলো আমরা যাব। বিয়াম অডিটোরিয়ামে গেলাম। এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল যে নাচ গান অভিনয় কিছুই জেনে আসা লাগবে না, দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছি। আচ্ছা, সেইভাবেই শুরু। আমাকে নিয়ে গেলেন আমার মা, ওখানে গেলাম, বিচারকরা সামনে ছিলেন। কে ছিলেন মনে হচ্ছে? আমার প্রাথমিক বিচারক ছিলেন সালাউদ্দিন লাভলু ভাই, ফারা রুমা আপু, আরেকজনের নাম মনে করতে পারছি না, আমি রিলি সরি, আই গেস আব্দুল্লাহ রানা ভাই। আচ্ছা, ওনারা আমাকে প্রথমে দেখেই আগে বললেন যে আপনি কি হিল পরে আছেন নাকি হিল ছাড়া? আমি হিল পরে আছি। আচ্ছা খুলে দাঁড়ান। যেটা আমার মনে পড়ছে এখন, যে আগেকার দিলে আপনার যখন মেয়ে দেখতে আসতো না, তখন হ্যাঁ একটু দাঁড়াও, তো একটু হেঁটে দেখাও। তো আমার সাথে ওটাই হয়েছিল যে এত লম্বা একটা মেয়ে এসছে। সো ওইখান থেকে জার্নি শুরু। কিছু বুঝে ওঠার আগেই আচ্ছা, তারপর কি হয়েছিল সেটা তো আমরা শুনবোই। তবে যে ছোটবেলার গল্পে ছিলাম যে বাবা মা চেয়েছিলেন ডাক্তার হন, কিন্তু আপনি নাকি চেয়েছিলেন যে বাদামের টুকরি গলায় ঝুলে, এই বাদাম বাদামওয়ালা হব, চীনা বাদাম বেচবো। হ্যাঁ, এবং আমি রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে বালিশ মাথায় নিয়ে প্র্যাকটিস করতাম ঘরে ঘরে, এই যে চীনা বাদাম বেচবো, মাথার টুকরি মনে করে বালিশ নিয়ে ঘুরে বেড়াতাম। এরকম আর কি কি উইয়ার্ড স্বপ্ন ছিল? আমার মাঝখানে খুব শখ হয়েছিল আমি জিলাপি বিক্রি করা শিখবো, কারণ আমার ছোটবেলায় জিলাপি খুব পছন্দ ছিল। মাঝখানে একবার মনে হলো যে একটু রিক্সা চালাতে শিখলে তো ভালো হয়, মন্দ হয় না, কিন্তু আমি আজ পর্যন্ত বাইসাইকেলও চালাতে পারি না। সো আছে। তারপরে বাসের কন্ডাক্টর। হ্যাঁ, কন্ডাক্টর, হ্যাঁ 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 মনে হয়েছে। মুড়ির টিন টিন কি কি বলে যেন ওনারা। মাই গড। আমি শুনেছি যে আপনি খুব রেবেলাস ছিলেন, এবং একটি প্রশ্ন আপনাকে কোটিবার শুনতে হয়েছে, আপনার কপালের কাটা দাগটা আসলে কিভাবে হয়েছিল? রেবেল ছিলাম না, থাকে না কিছু বাচ্চা খেলতে খেলতে ধুপধাপ পড়ে যায়, তো আমি ওরকম ছিলাম, খেলতাম কম, পড়ে যেতাম বেশি। তো শুধু কপালে দাগ না, আমার এখানেও 5টা স্টিচ আছে ভেতরে। হ্যাঁ, আমি শুনেছি যে আপনি চঞ্চল ছিলেন এবং একবার 4তলা থেকে গড়িয়ে পড়ে নাকি আপনি হাঁটু ভেঙেছিলেন, এবং আপনার কপালে 11টি, ঠোঁটে 5টি, এবং 2 হাত মিলে আপনার 15টি স্টিচ আছে। হ্যাঁ, এবং আমার পা ভাঙা না, ওটাকে কি বলে, পা মচকানো আছে। হ্যাঁ হ্যাঁ, মচকানো আছে 5 থেকে 6 বার, দুপা মিলিয়ে। সেটা তো দুষ্টুমি না করলে, আপনি যতই বলেন যে রেবেল ছিলেন না, কিন্তু দুষ্টুমি না করলে এটা কিভাবে সম্ভব? এটা ওই যে বললাম না, বোকা ছিলাম, বুঝে উঠতে পারতাম না কি করছি না করছি। বোকা ছিলেন, এখন কি? এখনো বোকা, তাই, এবং ভীতু। মানে আপনি কি স্বঘোষিত বোকা বলতে চাইছেন? আমি অ্যাকচুয়ালি বোকা। স্বঘোষিত মানে হয় না যে একটা মানুষ তো স্মার্ট হলে বলবে, আমি অ্যাকচুয়ালি বোকা, এবং আমি অসম্ভব ভীতু মানুষ। এটা স্বঘোষিত না, আমাকে যারা চেনেন আশেপাশে ওনারা জানে।
তো লাক্স চ্যানেলে সুপারস্টার প্রসঙ্গে আসি, অডিশনের প্রসঙ্গ তো বললেন, পরে ধাপে 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 আপনি একদম ফাইনাল 3-তে চলে গিয়েছিলেন এবং আপনি প্রথম রানার আপ হয়েছিলেন। আমি যদি ভুল না করে থাকি, মমো যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, জাকিয়া বাড়ি মমো, তিনি পেয়েছিলেন বিচারকদের কাছ থেকে 77.7 এবং আপনি পেয়েছিলেন 69। এবং দর্শকদের SMS ভোট করে যদি বলি, জাকিয়া বাড়ি মমো পেয়েছিল 87,446, আপনি পেয়েছিলেন 71,055। তার মানে তার থেকে আপনি 16,319 ভোট কম পেয়েছিলেন। হতাশ হয়েছিলেন? সত্যি করে বলো, কারণ যারা সেকেন্ড হয় তারা সবসময় একটুর জন্য তো আসলে প্রথম হতে পারে না। হতাশ হয়েছিলাম অবশ্যই, স্টেজে দাঁড়িয়ে ছোট ছিলাম, তখন মনে হয়েছে যে জীবন মৃত্যুর জায়গাটাই এটা, প্রথম হতে হবে। কিন্তু আমার মনে আছে যে স্পেশাল কোন জায়গাটা আসলে আমাদের তিনজনের জীবনে, মমো আপু, আমি, বাঁধন আপু। অন্যান্য বার প্রতিযোগিতায় আপনি দেখবেন যে আপনার প্রতিযোগী 15 জন থাকেন, 10 জন থাকেন, স্টেজটা আসলে হয় 10 জন ভরা থেকে থাকে। শুরু হয়, 15 থেকে। 2006 সালের স্টেজ শুধুমাত্র আমাদের তিনজনের ছিল, এবং আমার ভুল না বলে থাকলে এরকম আসলে লাক্সের ইতিহাসে কখনো হয়নি। সো এইটা অনেক বড় পাওনা। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস বলে রাখি, আমি আজকের দিন পর্যন্ত শুনি রাস্তাঘাটে বা কেউ সামনে এসে দাঁড়ালে, আপনি জানেন আপনার জন্য ভোট করছিলাম, চাইছিলাম আপনি ফার্স্ট হন। সো দ্যাট ম্যাটার্স মোস্ট। এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিয়ে আসলে কি যায় কি আসে, হয়? কি হয়? কি হয়, কিন্তু সে সময় হয় না যে আপনার বয়স কম ছিল এবং পরবর্তীতে আপনারা দারুচিনিতে জি। কাজ করেছিলেন, মমো কাজ করেছিলেন, আপনি ছিলেন, এবং সেই বছর এবং পরবর্তীতে এখনো বলা হয় কয়েকটা নাম একসাথে আসে, যে মমো, বিন্দু, বাঁধন, মুনমুন, সেই নামগুলো একসাথেই আসে। জি। তো মমো তো সেই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিল, কিন্তু আপনি সেটা পাননি। তখন যেহেতু বয়স কম ছিল, একটু কি প্রফেশনাল জেলাসি কিংবা একটু কি খারাপ লাগা ছিল না আপনার ভেতরে? একদম না, একদম না। কারণ তখন লাক্স থেকে বের হওয়ার পর ইন্ডাস্ট্রি যেভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিল, লুফে নিল, এবং যে পরিমাণ কাজের প্রেশার ছিল, এবং তখন আমি অধ্যয়নরত অবস্থায় জাহাঙ্গীরনগর IBA ডিবিএতে পড়ছি, আমার ওই চিন্তা ভাবনার কোনো সুযোগই ছিল না যে আসলে কে কী করছে। আর এটা মনে হয় আমার নিজের একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলবো, আমি আসলে কাউকে কোনোদিন কম্পিটিটর মনে করি নাই। আমার কম্পিটিশন আমার নিজের সাথে, আমি কিভাবে আসলে ধাপে ধাপে নিজেকে আরও বেটার করতে পারি, এটাই আমার মাথায় থাকে। আমার সামনে কি করছে, পিছে কি হচ্ছে, এগুলো আমি আসলেই কিছু দেখি না। সেটা আমি আপনাকে সবসময় দেখেছি যে আপনার ভিতরে একটা স্পোর্টিং একটা স্পিরিট রয়েছে এবং আপনি সবসময় সব কিছুকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করেন, এবং সেটা খুব সম্ভবত আপনি পরিবার থেকে পেয়েছেন। আপনার বাবা শ্রদ্ধা আফসার আলী, তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ে ছিলেন, এবং আপনার মা শ্রদ্ধা রসনারা। ট্রু, আপনি এটা জানেন। আমি আমি আপনাকে শেয়ার করেছিলাম, আমার বাবা ছিলেন এক সময় মঞ্চে কাজ করতেন। জি, তো বাবার কাছ থেকে নিশ্চয়ই আপনি অভিনয়ের বীজটা পেয়েছেন কিংবা ইন্সপিরেশন। হয়তো কারণ আমাদের ফ্যামিলিতে কোথাও আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো, বা হয় না নাচ গান অভিনয় রপ্ত করা কোনো শিল্পীও আসলে নেই। সেখান থেকে এখন আপনি বলছেন বলে মনে হচ্ছে যে হয়তো বাবার ওই ছোট কিছু স্পন্দন আমার মধ্যে হয়তো রয়ে গেছে। তো সেই বাবা মা যখন চেয়েছিলেন যে আপনি লাক্সে অংশ নেন কিংবা পরবর্তীতে অভিনয় করেন, এটা তো একটা বিরল, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাবা মাকে না জানিয়ে হয়তো ফর্ম ফিল আপ করছে, অ্যাপ্লাই করছে, কিংবা উল্টো হয়েছে তো, কারণ মা চেয়েছিলেন লাক্স সুন্দরী হই, এখন সুন্দরী হয়ে গেছি, বাড়ি ফিরে এসো। তো এখন বাড়ি আসার পর যেটা হয়েছে, ও মানে তারপর কি আর না কাজ না, করতে ওনারা বলেন? চাননি। আমার বাবা মা আমার কাজের 100% এগেইনস্টে ছিলেন, এবং আমি টানা যে 7-8 বছর কাজ করেছি, আমি অতটা সাপোর্ট তাদের কাছ থেকে পাইনি। আসলে ওনারা কখনোই চান নাই যে আমি আসলে রেগুলার করি কাজ, এবং ওনাদের মনে একটা ভয় ছিল যে আমি হয়তো লেখাপড়া শেষ করবো না। লেখাপড়া শেষ করেছি খুব ভালোভাবে। হ্যাঁ, এবং যেটা হয় এটা আসলে আমি আমার বাবা মাকে দোষারোপ করব না। ইন্ডাস্ট্রিতে বা আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে একটা মেয়ে লেখাপড়া শেষ করে সে একটা ভালো চাকরি করবে, আমার বাবা মার শখ ছিল যে আমি যখন আমি জাহাঙ্গীরনগর থেকে বের হবো, BCS ক্যাডারের জন্য পরীক্ষা দেবো, দাঁড়াবো, একটা ভালো চাকরি করবো, এটা তাদের স্বপ্ন ছিল। এই স্বপ্নটা আমি তাদের পূরণ করতে পারিনি। আমি এখন এসে বুঝি যে ওনারা এটা কেন চাইতেন, কিন্তু ওই মোমেন্টে মনে হয়েছে যে আমাকে যদি সৃষ্টিকর্তা এই সুযোগটা দিয়ে থাকেন, একটা মেয়ে কোনো ধরনের কোনো তার মধ্যে কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা, যে নাচ গান অভিনয় না জেনেও সে যদি মানুষের ভালোবাসা পেয়ে পরিশ্রম করে একটা জায়গায় যেতে পারে, তো ওয়াই নট। অবশ্যই
সবার ভিতরে তো সৃষ্টিকর্তা আল্লাহ শিল্প সত্তা দেয় না আসলে না। আপনাকে দিয়েছেন, সুতরাং আপনার সেটা নার্চার করা উচিত ছিল এবং আরো কিছুদিন থাকা আমাদের মাঝে উচিত ছিল, যদিও আমরা চাই যে আপনি এখন থেকে নিয়মিতই থাকবেন। তবে একটি ব্যাপার আপনি খেয়াল করেছেন যে আনলাকি 13 আপনার জন্য বেশ লাকি। আপনার কিভাবে শেষ বলুন তো? সিনেমা বড় পর্দায় যেটা মুক্তি পেয়েছিল এই তো প্রেম, সেটা 13 মার্চ 2015 মুক্তি পাওয়া, এবং আপনার শেষ ওয়েব ফিল্ম 19-20 সেটি হচ্ছে 13 ফেব্রুয়ারি 2023 মুক্তি পেয়েছিল। ওয়াও, আমি আপনাকে নিয়ে বলি না, আমি তো আপনার সামনে বলি না, আমি সবার সামনে বলি যে আপনি হচ্ছেন আমাদের জন্য একটা এনসাইক্লোপিডিয়া। আমার কিছু মনে থাকুক না থাকুক, রোমান ভাইয়ের সব কিছু মনে থাকে। কারণ প্রিয় মানুষ তো সবকিছু মনে রাখতে হয়, কারণ আমরা আপনাকে ভালোবাসি, আপনাদের কাজকে ভালোবাসি। আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু ভাগ্যের চাকার মধ্যে নিজেকে ফেলে ভিকটিম প্লে করতে চাই না। হয় না যে আমি 13-এর কথা বললাম, এরকম অনেক সময় আমরা হয় যে আমরা কোনো বারটা মিস করে যাই না, ঠিক আছে এই বারে আমি কাজ করব না, কিংবা এই তারিখটা আমার জন্য লাকি, না, কোনো এইসব সংখ্যা এরকম কিংবা। কোনো কুসংস্কার আমার মাঝে নেই। তবে আপনার সিনেমার গানগুলো এখনো কিন্তু মানুষ শোনে এবং কাল্ট ক্লাসিক হয়ে আছে। আপনি ছবি করেছেন চারটি, এবং চারটি সিনেমার গানই, সেটা আমি যদি দূরদীপবাসিনী বলি, মন চায় বলি, তারপরে আপনার লাস্টে এই তো প্রেমে ছিল আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই, এবং তোমায় আমি জোছনা দেব, তোমায় আমি জোছনা দেব, এবং জাগর রিমঝিম ঝিম বৃষ্টি, কেন চলে গেলে দূরে। কেন চলে গেলেন। আপনি কি নিয়মিত শোনেন, কিংবা আপনার পুরোনো কাজগুলো দেখা হয় আপনার? সেটা কি কোনো কারণ আছে, বিশেষ কোনো কারণ আছে? কারণ হচ্ছে আমি নিজেকে স্ক্রিনে দেখতে অসম্ভব অপছন্দ করি, এবং আমার কাজ, আমার মনে হয় যে আমি অভিনয়ের জানি না। আসলে এখনো এটা বিলিভ করেন? আমি বিলিভ করি, মানে কি, আমি আসলেই আমার কাজ পছন্দ করি না। যতটুকু যা হয় আমার কাছে মনে হয় অল ক্রেডিট গোস টু মাই টিম। আমার যিনি ডিরেক্টর থাকেন, স্ক্রিপ্ট রাইটার, ওনারা আসলে আমাকে উঠিয়ে নিয়ে আসেন। আমি আসলেই কাজ জানি না। আচ্ছা বিন্দু, এত অতি বিনয় কিন্তু ভালো। বিনয় করছি না, বিশ্বাস করেন, আমি আমার নিজের কাজ দেখিও না। এবং আমার কাছে যদি বাই ডিফল্ট কোনো সিন দেখে ফেলে, আমার মনে হলো আমি এটা কেন এরকম বলছি, কথা এরকম টান কেন ছিল, এটা তো এরকম হওয়ার কথা ছিল না। তবে আপনার একটি বিষয় আমি বলবো যে আপনার সিনেমাগুলোর ব্যবসায়িক ভাগ্য কিন্তু খুব একটা ভালো ছিল না, এবং আপনার পীড়িতের আগুন জলের দ্বিগুণ সিনেমাটা নিয়ে আপনার ভক্তরাদের একাংশ হতাশ হয়েছিলেন। আপনার কি কখনো আফসোস হয়? এখন এসে আসলে আফসোস হয় না। আমি না কখনো না কাজের রেজাল্ট নিয়ে চিন্তা করি নাই। আমি আসলে অমানুষের মতো খেটে গেছি 7টা বছর, কাজ করে গেছি। আমার মনে হয়েছে যে আমাকে যদি আল্লাহ পাক এই অপরচুনিটিটা দেন কাজ করার, আমি কাজটা করে যাই। এবং আমার উপরে যখন একটা টিম আসলে ওই সাহসটা নিয়ে আমার পিছনে ইনভেস্ট করছেন, আমার উপর ভরসা রাখছেন, আমি ভরসার জায়গাটা এনশিওর করি। এখন ব্যবসা হওয়া না হওয়া এটার সাথে অনেক ধরনের অনেক কিছু আনুষঙ্গিক বিষয় থাকে, সেটা আমার হাতে নাই। আমি আসলে টাইমলি সেটে গেছি কিনা, আমি আমার প্রডিউসারকে কোনো ধরনের কোনো এক্সট্রা যন্ত্রণা দিয়েছি কিনা, আমার ডিরেক্টর আমার কাজে আসলে খুশি কিনা, এগুলোই আমি দেখে গেছি। এবং আমার সাথে যারা কাজ করতেন, লাইটে যারা কাজ করতেন, মেকআপে যারা করতেন, ওরা আমার আচার আচরণে খুশি আছে কিনা। কারণ আমার যতটুকু মনে পড়ে, আমার বাবা মার সাথে আমার সময় কাটানো হয় নাই। 24 ঘন্টার মধ্যে আমি হয়তো 19, 20, 22 ঘন্টা এনাদের সাথে সময় কাটিয়েছি। দে আর টেকনিক্যালি মাই ফ্যামিলি। সো আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক শিওর যে ওনারা আসলে আমার কাছ থেকে মনে কোনোদিন কষ্ট না পান। কাজের রেজাল্ট হয়তো আমার কপাল খারাপ, হয়তো আমি সেলেবল না, এই কারণে হয়তো কাজ হিট হয় নাই, ব্যবসা সফল হয় নাই। আই ডিসঅ্যাগ্রি। আপনি যাদের কথা বলেন, ক্রুদের কথা, তারা এখনো স্মরণ করে যে বিন্দুকে মিস করি, কিংবা বিন্দু নামে একটি ভালো মেয়ে ছিল। আর আপনি যদি ব্যবসার কথা বলেন, ব্যবসা তো আসলে আপেক্ষিক একটা ব্যাপার, কিন্তু আপনার 4টি সিনেমা করেছেন, 4টি সিনেমায় কিন্তু ঘুরে ফিরে মানুষ এখনো মনে রেখেছে, সেটি আমার মনে হয় গানের ভাগ্য আমার খুব ভালো। শুধু 4টি সিনেমা নয়, দেখুন আমি 8 বছর পর যখন আসলে 19-20 এলাম, পাখি পাখি মন, পাখি মন, মজার ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয়েছে, আমার বন্ধুরা বলতো, আমার ইউনিভার্সিটির, ওরা তো মিডিয়ান নয়, বলতো যে আরে কাজ ছেড়ে দিচ্ছিস, মানুষ ভুলে যাবে, ইউ উইল বি আ ম্যাঙ্গো পিপল। আচ্ছা, এটা তো খুবই ভালো, আমি চাই একটা সাধারণ জীবনযাপনের মধ্যে আসতে, মানুষ ভুলে গেলে তো মন্দ হয় না। কিন্তু এটা হয় নাই। আমার কাছে এটাও মনে হয়েছে যখন 19-20 আমাকে আসলে আমার যিনি প্রডিউসার
সিইও চরকি রেদন রনি এবং আমার শ্রদ্ধেয় ডিরেক্টর মিজানুর রহমান আরিয়ান, ওনারা আমাকে কাজটার জন্য ওনাদেরকে যে কী পরিমাণ আমাকে এগ্রি করানোর জন্য কাঠখড় পোড়াতে হয়েছে এটা ওনারাই ভালো বলতে পারবেন। তো আমি বারবারই ওনাদেরকে বলেছি যে আমি কেন, আমার কাছে মনে হয়েছে আমাকে অনেকেই চিনবে না, এখন যে নতুন জেনারেশন এসছে ওনারাও আমাকে চিনবেন না। স্বাভাবিকভাবে আমি সোশ্যাল মিডিয়াতেও নাই, এখন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে সরব নই। আমি আসলে এই জিনিসটা ফাংশনটাই বুঝতে পারি না যে এটা কীভাবে কাজ করে। আমি দেখেছি আপনার মাত্র 291 জন ফ্রেন্ড। একজন কমেন্ট করেছিল একবার কোনো একটা জায়গায়, হয়তো কেউ ছবি পোস্ট করেছিলেন আমার সাথে, নায়িকাদের প্রোফাইল লক থাকে নাকি, এটা একটা কমেন্ট ছিল আমাকে নিয়ে। তো হ্যাঁ, আমার লক প্রোফাইল। সো যেটা বলছিলাম, তারপর ফিরে আসার পরে তো এটা আমি জানি না, হয়তো আল্লাহ আসলে ওই অতটুকু ভালোবাসেন এবং মানুষের ভালোবাসা আছে। আমি একদিন একটা প্রোগ্রামে ছিলাম, তো একজন বাবা, কথা নেই বার্তা নেই, বাবা মা এলেন, বা কোলে একটা ছোট বাচ্চা, মনে হয় 2-2.5 বছর বয়স হবে, বলেই দেখো পাখি পাখি আন্টি। আচ্ছা পাখি পাখি আন্টি, হ্যাঁ আপনার গান শুনে আর খায়, ওকে খাওয়াতে হয় পাখি পাখি মন ছেড়ে। তখন আমার মনে হয়েছে যে এই জীবন আসলে সার্থক। অবশ্যই। এবং 19-20 করবার পর আপনি বেশ কয়েকটি পুরস্কারের নমিনেশনে ছিলেন এবং যত রিভিউ হয়েছে আমি দেখেছি যে 100% পজিটিভ ইম্প্যাক্ট ছিল আপনার পারফরম্যান্সে। আমিও লিখেছিলাম, কিন্তু সাধারণ দর্শকরাও কিন্তু আপনাকে অনেক ওয়েলকাম জানিয়েছিল। আমি যদি আবার সিনেমার প্রসঙ্গে ফিরি, আমি একটু পজিটিভ সাইডটাও তুলে ধরতে চাই। আপনি বিশাল সেট আপে কাজ করেছেন, যেটা এখনকার অনেকে হয়তো পায় না। আপনি 35-এ কাজ করেছেন, সেই সময়ের একটা জৌলুস ছিল, একটা ঐতিহ্য ছিল। তো আপনি তো চাইলে এখন ডিজিটাল যুগে কাজ করতেই পারেন, কিন্তু ওই সময়টাই তো আসলে সবাই ফিরে যেতে পারবে না। আপনি সেই সৌভাগ্যবান। অবশ্যই অবশ্যই। এবং আমার যতটুকু মনে পড়ে, ক্যানের প্রাইস, আমি যখন কাজ করেছি 35 মিলিমিটার ক্যানের প্রাইস ছিল 16,000 টাকা, যেখানে হচ্ছে 4 মিনিটের ফিল্ম শ্যুট করা যেত মাত্র। তো আপনি একটা এনজি শট দেওয়া মানে হচ্ছে প্রডিউসারের অনেকগুলো টাকা চলে যাওয়া। একদম একদম। সো তো সিনেমাগুলো কিংবা আপনার ওয়েব ফিল্মের কথা যদি ধরি, যেমন দারুচিনি দ্বীপের আনুশকা, কিংবা জাগর মায়া, কিংবা আমি যদি এই তো প্রেমের মাধবীর কথা বলি, কিংবা 19-20-এর শিলা, কোন চরিত্রটি আসলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল? এটা অনেক কঠিন প্রশ্ন। আমার মনে হয় আমি এখনো চ্যালেঞ্জিং কোনো চরিত্র করতেই পারিনি। মানে এইগুলোর মধ্যে মানে কোনটা মনে হয়েছিল যে একটু হলেও? আমার কাছে মানসিকভাবে পীড়াদায়ক ছিল আসলে এই তো প্রেমের শুটিংটা শেষ করা, কারণ অনেক প্রলংড একটা 5 বছরের শুটিং ছিল এবং 1971 সালের প্রেক্ষাপটে একটা নির্মিত ছবি। সো ওই কন্টিনিউটিটা, যে চুল বড় রাখা, লুক ঠিক রাখা, 5টা বছর ধরে একই রকম একটা শেপে থাকা, এটা খুব চ্যালেঞ্জিং ছিল। আর যেহেতু আমি নাটকের শিল্পী, আমাকে তো আসলে লুক চেঞ্জেরও একটা বিষয় ছিল। তো এটা নিয়ে আমাকে এই জার্নিটা পীড়াদায়ক ছিল। এর বাইরে প্রতিটা ক্যারেক্টার আসলে আমি মনে করি আমার ডিরেক্টররা আমাকে অসম্ভব হেল্প করেছেন। যতটুকু যা হয়েছে এটা ওনাদের কারণেই হয়েছে, ক্রেডিট গোস টু দেম। একদম। তো এই তো প্রেমের প্রসঙ্গে একটু থাকি, কারণ আপনার বড় পর্দায় শেষ নায়ক হচ্ছেন গিয়ে শাকিব খান, যিনি এখন মেগাস্টার। তো সে সময় যখন আপনি কাজ করেছেন, তখন আপনি শুটিং সেটে তাকে কেমন দেখেছেন এবং এখন তার ট্রান্সফরমেশন নিশ্চয়ই আপনি দেখছেন, কি মনে হয় যে তার কতটা ট্রান্সফরমেশন হয়েছে? আমার এখনো সেই আপনার সাথে যখন শাকিব খানের নামটা নিচ্ছি না, আমি মেরিল প্রথম আলোতে আপনারা যে পারফরমেন্স করেছিলেন, আমি তোমার মনের ভিতর সেটি মনে পড়ছে। আমরা তো সবাই জানি অনেক মিতভাষী উনি, অনেক অল্প কথা বলেন, এখনো অল্প কথাই বলেন। ট্রান্সফরমেশনের জায়গায় যদি আসি, মানে মেগাস্টার ওয়ার্ডটা আমার কাছে একটা ওয়ার্ডই লাগে। কারণ কি, ওনাকে আমি যখন দেশের প্রত্যন্ত অঞ্চলে ওনার সাথে শুটিংয়ে গিয়েছি, হাজার হাজার লোক, তখনও সেই 2009, 10, 11, 12 সময়ও দেখেছি যে 2000, 3000, 4000 মানুষ ওনার জন্য অপেক্ষা করছেন যে শাকিব খানকে দেখার জন্য। এবং তখনও ওনার যে সিকিউরিটি প্রোটোকল ছিল, আমি শিওর এখনও সেটাই আছে। তো আমার কাছে আসলে এটা একটা ওয়ার্ডই লাগে ওনার জন্য। উনি মেগাস্টার তখনও ছিলেন, এখনও আছেন। হ্যাঁ, ট্রান্সফরমেশনের জায়গাটা যেটা বলবো, আমি ওনাকে দেখে আসলে অসম্ভব প্রাউড ফিল করি যে একটা মানুষ নিজেকে, ওই যে বলছিলাম না যে দিনকে দিন কিভাবে নিজেকে বেটার করতে পারে, এটা উনি আসলে অনেক বড় একটা এক্সাম্পল। নিজের ফিজিক্যাল ট্রান্সফরমেশন থেকে শুরু করে ওনার যে জার্নি, অ্যাক্টিংয়ের জায়গা তো বাদই দিলাম, এটা তো আমার মনে হয় ওনার মধ্যে কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে, এত ভালো অ্যাক্টিং করেন উনি।
আপনারা নাটোরে শুটিং করেছিলেন না এই তো প্রেমের কিছু নাটোরে অংশ? করেছি, মানিকগঞ্জে করেছি, এমন এমন জায়গায় কাজ করেছি যে জায়গাগুলোতে আসলে আগে কখনো শুটিং হয়। সোনারগাঁতেও করেছেন? সোনারগাঁতেও করেছি, জি। আচ্ছা, কোনো স্পেশাল মেমোরি মনে আছে শাকিব খানের সাথে? লাস্ট সিন ছিল আমাদের, সেটা ছিল ফাইটের অবশ্যই, যে মেয়েটাকে পাকিস্তানি সেনা যিনি ছিলেন, আমিন ভাই ছিলেন, ক্যারেক্টারটা প্লে করেছিলেন, অমিত হাসান, সরি। তো উনি আমাকে টেনে হেঁচড়ে বালির মধ্যে নিয়ে যাচ্ছিলেন। তো তখনও তো আসলে আমরা এফডিসি ফর্মেটে এত টেকনিক্যাল সাপোর্ট ছিল না। তো আমার মনে আছে যে বালির মধ্যে আমাকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, শাড়ি পরা ছিলাম বলে পিঠে তো বালির আঁচড় লেগে রীতিমতো ব্লিডিং হচ্ছিল। তো ওটা উনি খেয়াল করেছিলেন, তো খেয়াল করে বলছিলেন যে অমিত ভাই একটু খেয়াল রাখবেন, কারণ শি ইজ ব্লিডিং। তো আমার এটা মনে হয়েছে যে উনি কো আর্টিস্টের ব্যাপারে অনেক সেন্সিবল এবং তাদের ভালো মন্দের খেয়ালটা রাখেন আর কি। বাহ, সেটা আমিও দেখেছি। তবে তার সাথে রিসেন্ট টাইমে কোনো কথা হয়েছে কিংবা কোনো কাজের কথা? আপনি তো দেখছি আমাকে বিপদে ফেলে দেবেন আজকে। না, আপনাকে আমি অফিসিয়ালি না হয় নাই জানালেন, কিন্তু আমরা কি তাহলে এভাবে বলতে পারি যে ভবিষ্যতে সম্ভাবনা আছে কিনা? আমি আই এম হিয়ার, আমি কোথাও যাইনি। আচ্ছা, আমি ছিলাম, আমি আছি, আমি সব সময় থাকবো। আমাকে নিয়ে যদি শাকিব খানের সাথে, আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কারো কোনো ডিরেক্টরের, প্রডিউসারের যদি স্ক্রিপ্ট ওয়াইজ মনে হয় যে ওনারা দুজন আসলে স্ক্রিপ্টে ভালো যাবেন, আমি 100% কাজ করার জন্যই আছি, আমি কাজ করার জন্যই এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু এতদিন সবাই ভাবতো যে বিন্দু কাজ করতে চায় আমি না, জানি না কেন ভাবে, এখনো ভাবে যে আচ্ছা ওনাকে খুঁজে পাওয়া যায় না, আমি জানি না কিংবা কেন। দেশেই থাকে না, এরকমও শোনা যায়। এটা আরেকটা রিউমার দেশে। আমার বাবা মা থাকেন বিদেশে, ওনারা আমেরিকাতে আচ্ছা। থাকেন, নিউ ইয়র্কে। টেকনিক্যালি আমার বাবার বাড়ি আমেরিকাতে, কিন্তু আমি এখানেই থাকি, ঢাকা শহরেই থাকি, হয়তো আমাকে দেখা যায় না, ভিজিবিলিটির মধ্যে নেই, এই আর কি। তবে আপনি শাকিব ভাই ইস্যুতে যেভাবে মিস্ট্রিয়াস হাসি দিলেন, আমার কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা কাজের কথা চলছে। এনিওয়ে সেই প্রসঙ্গে যাবো না, শুধু বলবো আপনি যখন রেগুলার কাজ করতেন তখন তো আসলে এই লাইক, শেয়ার, কমেন্ট কিংবা এই যে টিকটক ফলোয়ার, ভিউ, এগুলার এত দৌরাত্ম ছিল না, কিংবা এত তোলপাড় সিচুয়েশন ছিল না। আপনার কি মনে হয় সেই সময়টা কঠিন ছিল নাকি এই সময়টা বেশি চ্যালেঞ্জিং? অবশ্যই এই সময়টা চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয় যে, যেহেতু আমি এই সময়টা ফেস করিনি আসলে, আমি দূর থেকে যতটুকু দেখি, আমরা শুধু কাজটাই করে গিয়েছি। আমার মনে আছে আমি পারলে 30 দিন, আমি সবসময় বলতাম যে 30টা দিন কেন 32 দিনে ট্রান্সফর্ম হয় না। আমরা সময়টাকে আসলে, সময়টা গেছে কাজ করে আমাদের সবার, আমার সাথে যারা কাজ করেছেন তারাও এটা এগ্রি করবেন। এখন আমার কাছে মনে হয় যে একটা কাজ শুরু থেকে শেষ করাটাই আসলে শেষ হয়ে যায় না, এই কাজটাকে পরে প্রপারলি প্রচারণা করা, তার জন্য আলাদা করে ফটোশ্যুট করা, বা বিভিন্ন জায়গায় চলে যাওয়া, ইউনিভার্সিটিতে যাওয়া, এখন দেখছি বিভিন্ন প্রতিষ্ঠানেও যান সবাই তাদের কাজ নিয়ে। তো আমার কাছে মনে হয় যে এটা অ্যাট দ্য সেম টাইম চ্যালেঞ্জিং এবং অনেক এক্সাইটিংও। এই এক্সাইটিংয়ের পার্টটাই আমি আসলে বুঝি না, এত বোরিং মানুষ। সো এখন পর্যন্ত আমি রিলেট করতে পারছি না। আমার মনে আছে 19-20-এর প্রচারণার সময় যখন এসেছিল, আমি আসলে একটা ইন্টারভিউও দিতে পারিনি। তো সবাই মনে করেছে, ভুল বুঝেছে যে উনি ইন্টারভিউ দিতে চায় না, হয়তো না কুচা। বিশ্বাস করেন আমি আসলে ইন্টারভিউ দিতেই জানি না, কিভাবে কথা বলতে হবে। এই নার্ভাসনেসের কারণে আমি আসলে কোথাও অ্যাপিয়ার নেই। এটা কি সোশ্যাল অ্যাংজাইটি আপনার আছে? অসম্ভব। কিন্তু আপনি আগে যখন রেগুলার কাজ করতেন আপনি ইন্টারভিউ দিতেন না? অবশ্যই দিতেন। কিংবা আপনি লাক্স চ্যানেলে সুপারস্টারে ফার্স্ট রানার আপ হয়েছেন, আপনি নিশ্চয়ই কিছু না বলে কিংবা কোনো পারফরমেন্স না করে নিশ্চয়ই অবস্থানে আসেননি। এখন কি কোনো কারণে আপনার ভিতরে একটা জড়তা ঢুকে গেছে? হতে পারে, এটা বয়সের সাথে সাথে, লাইফের হার্ডশিপের সাথে সাথে, এক্সপিরিয়েন্সের অনেক এক্সপিরিয়েন্স লাইফে এসে গেছে, হয়তো এই কারণে আমার সোশ্যাল অ্যাংজাইটি থাকতে পারে। এবং এটা নিয়ে আমি অনেক, মানে আমার মধ্যে না এটা নিয়ে রিগ্রেট নাই যে আমি কথা কম বলতে আমি পারি। ভাবলাম আপনি বলবেন এটা নিয়ে আমি ওয়ার্ক করছি, ঠিক হয়ে যাবে, এরকম কিছু একটা। কত সাহস করে যে আপনার এখানে এই চেয়ারে এসে বসেছে, আপনি বুঝতে পারছেন না। এনিওয়ে, এখন যেটা হয় যে অনেক শিল্পীদের পুরো একটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু টেক ওভার করে, এবং হয় না যে একদম স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে মিউজিক ডিপার্টমেন্ট, কস্টিউম কিংবা প্রমোশন, সব কিছু, এডিটিং, সব কিছুর সাথে যুক্ত থাকে। আপনি কি এই ধারার সাথে পরিচিত? আমার কাছে কিন্তু বিষয়টা খুব এক্সাইটিং লাগে, জানেন তো। আমি পরিচিত বলতে আমি আস্তে আস্তে পরিচিত হচ্ছি। আচ্ছা, 2-4টা যা কাজের কথা হয়, আমার কাছে ভালো লাগে এটা ভাবতে যে পুরো টিমটা আসলে শুধু শিল্পী হিসেবেই দেখছেন না,
আমারও যে একটা মতামত থাকতে পারে বা আমি এখানে ভালো কিছু ইনজেক্ট করতে পারি, এটা যে ওনারা ভাবছেন এবং এটা নিয়ে আলোচনা করেন সকল শিল্পীদের সাথে, এটা আমার কাছে অনেক ইতিবাচকই মনে হয়। এবং তখন তো মন মতো হয় কাজটা, না মনে হয় যে কাজের প্রতি আসলে আদরটাও অনেক বেশি বেড়ে যায়। একদম। তো আমরা কাজ থেকে এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি। বিপদে ফেলবেন আপনি এখন আমাকে। আপনি যদি অভয় দেন আমি বলবো। না না, বলেন। মানে একটা প্রশ্ন সবাই পেছনে বলে, সেটা আপনার সামনে করার সাহস অনেকেরই হয় নাই। আমি আজকে সাহস সঞ্চার করে আপনাকে প্রশ্ন করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। না, আমি কিছু মনে করব না। আমি এতটুকু বিশ্বাস রাখি আপনি আমাকে এমন কোনো প্রশ্ন করবেন না যেটা হয়তো আমার উত্তর দিতে সমস্যা হবে। আর ইউ ডিভোর্সড? আই অ্যাম ডিভোর্সড। কবে হয়েছিল? 22 সালে। কারণ অনেকে স্পেকুলেশন করে যে আপনারা এখনো ম্যারিড কিনা, কিংবা আপনি এখনো বিবাহিত কিনা, এবং পেছনে কথা বলে। জি। এটার অনেকে কনফিউজ থাকে। জি। এই কারণে দেখা যায় যে আপনাদের ছবি অনেক সময় প্রকাশ হয়ে যাচ্ছে এবং সেখানে লেখা হচ্ছে যে বিন্দুর স্বামী, কিন্তু আবার এক পক্ষ বলছে না, বিন্দু ডিভোর্সড আর কি। জি। তো আপনি অফিসিয়ালি কখনো কিছু জানাননি, না। তো সেই কারণেই হয়তো এই কনফিউশনটা তৈরি আমি হয়েছে। আসলে জানিনি কারণে কনফিউশন, এবং আপনি যেটা বললেন যে আসলে অনেকে হয়তো জিজ্ঞেস করেন না আনইজি ফিল করি কিনা, তো মেজরিটি মনে করেন যে আমি বিবাহিত, কিন্তু না, আমি বিবাহিত নই। আচ্ছা। আর আমার সংসারের যে জার্নিটা ওটা অনেক ছোট ছিল, মাঝখানে অনেক বড় একটা সেপারেশন গেছে, এবং ফাইনালি আসলে সেপারেশন কবে থেকে হয়েছিল? 2017। আচ্ছা। এখন যারা এই তথ্যগুলো শুনছে তাদের মনে তো মানে পাল্টা কিছু প্রশ্ন আসছে যে আপনারা বিচ্ছিন্ন হলেন কেন? মানে সমস্যাটা একদম ভেতরে না বলে আপনি যদি একটু ওপরে একটা শিরোনাম দিয়ে দেন যে এই কারণে আমরা আলাদা হয়ে গেছি। দেখুন, আলাদা হওয়ার জন্য অনেক সময় অনেক বড় বড় কারণ থাকে, বড় বড় ঘটনা ঘটে, অনেক সময় আসলে অনেক কারণও দরকার হয় না। আমার কাছে এই মুহূর্তে মনে হয়, দেখেন, আমি যখন আপনার এই চেয়ারে বসে কথাটা বলছি, এখানে কিন্তু এই জার্নিতে আরও একজন মানুষ ইনভলভ। আমি এবং ওনারও একটা জীবন আছে ব্যক্তিগত, এবং উনি মিডিয়ার সাথে জড়িত নন। তো আমি চাই না আসলে এই কথাগুলোকে মানে ব্যাখ্যা দিয়ে ওনাকে কোনো বিব্রতকর জায়গায় ফেলার। সেইটুকু সম্মান আমি দিতে জানি। আর যেটা হয়েছে, আমি মনে করি আসলে এটা আমার বাবা মা সবসময় আমাকে বলেছেন, এবং এটা আছে যে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ পাকের হাতে। তো আমার বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, এবং আমার বাবা মা আমার ফ্যামিলি দেখে শুনে বুঝে বিয়ে দিয়েছিলেন। এবং আমি বিয়ের কারণে, আমি জানি আপনি আমাকে এই প্রশ্নটা করবেন যে আমি কাজটা ছেড়েছি কেন। আমার কাছে মনে আমার হয়েছিল, পরের প্রশ্ন সেটাই ছিল, কারণ আমি আপনার বিয়ের নিউজটা আমি প্রথম আপনি করেছিলাম, করেছিলেন। এবং সেই হিসেবে তো আমার একটা রাইট আছে জানবার যে 2014 সালে অক্টোবরে আপনার বিয়ে হয়েছিল, জি। এবং তার বেশ কয়েক মাস আগে থেকেই আপনি কাজ বন্ধ করে দিয়েছিলেন, এবং আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে বিয়ে তো হতেই পারে, এখানে কাজ বন্ধ হবার কারণ কি? তো এখানে কি কারো চাপ ছিল? কোনো চাপ ছিল না, কোনো দিক থেকে কোনো চাপ ছিল না। আপনি তো জানেন আমি মাসে 30 দিন কাজ করতাম, আমি সিঙ্গেল নাটক করতাম, আমি সিরিয়ালে কখনো ইনভলভ ছিলাম না, কারণ সিরিয়ালে ইনভলভ থাকলে সিঙ্গেল নাটকগুলো আসলে মিস হয়ে যেত। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি জীবনে অনেক কিছু যেভাবে একটা সাধারণ মানুষ যেভাবে উপভোগ করে আমি আসলে করিনি। কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যেতে পারিনি, ফ্যামিলির কোনো প্রোগ্রাম হয়েছে, কারো বার্থডে, মামা চাচাদের কোনো বা আমাদের ফ্যামিলির বাচ্চাদের কোনো প্রোগ্রাম, আমি কোনো জায়গায় সামিল হতে পারিনি। সে জায়গা থেকে মনে হয়েছে যে আমার আসলে যদি আমি সংসারে যাই, আমার সংসারের প্রতি ভালোবাসা ভালো লাগার জায়গা থেকে, এটা আমার শুধু একা না, আমার মনে হয় সব মেয়েরই হয়, যে আমি ওটা সিনসিয়ারলি ওই জায়গাতে টাইমটা ইনভেস্ট করতে চাই। আমাকে আসলে সত্যি কথা বলতে কাজ ছাড়ার ব্যাপারে কেউ কোনো পুশ করে নাই। আর আমি কাজটা ছেড়ে দিচ্ছিলাম কারণ আমি জানি ইটস আ প্রসেস। আমি কাউকে আসলে বলিও নাই দ্যাট আই এম গেটিং ম্যারিড। আপনি মানে ওয়ান অফ দ্য ফিউ পিপল, যে 4-5 জন জানতেন, আপনি একজন ছিলেন, আপনাকে শেয়ার করেছিলাম। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে গুছিয়ে নেওয়াটা ভালো, কারণ আমি যাদের সাথে কাজ করি কমন চেহারা সবাই নাটকের ইন্ডাস্ট্রিতে। ওই যে বলছি যে আমার লাইটের ভাইরা যারা আছেন বা মেকআপের ভাইরা এবং প্রডিউসার ডিরেক্টরস, ওনাদের স্বাভাবিকভাবে আমরা যেহেতু একটা লুপে কাজ করি, সাইকেলের মধ্যে আছি। হ্যাঁ, চ্যানেলে, আপনি যেহেতু চ্যানেলেও কাজ করেন, জানেন যে চ্যানেল থেকে নাম আসে যে নাটকের প্রেফারেন্স নায়িকা এরকম। তো আমার কাছে মনে হয়েছে যে আমি ওই আসার জায়গাগুলো আমার আস্তে আস্তে একটু ব্রেক করে দেওয়াটা ভালো। এই কারণে আমি বিরতিটা নিয়েছিলাম।
আরেকটা কারণ হচ্ছে দু একটা সিরিয়ালের সাথেও আমার একটা আমার তখন কাজ চলছিল, তো ওই সিরিয়ালগুলোও আমার শেষ করা প্রয়োজন ছিল। তো সব কিছু মিলে আমি না ঈদের কাজ শেষ করার পরেই আর কি কাজ কমিয়ে সেটা দিয়েছিলাম। কোন বছর? 2014 না 15? 2014 সালে, এবং কুরবানির ঈদটা আমার লাস্ট কাজ ছিল, এবং আমার মনে হয় ওয়ান অফ মাই হায়েস্ট ওয়ার্ক। 52টা নাটক মনে হয় প্রচার হয়েছিল একইতে। মাই গড, একই দে 52টা নাটক। এবং খুব সম্ভবত সেই সময় আপনি লাস্ট ইন্টারভিউ দিয়েছিলেন, এবং তারপরে আজকে এই দীর্ঘ ইন্টারভিউ অনেক বছর পর আপনাকে হ্যাঁ, আমরা আমি পেলাম। ওই হিসাবে বলতে গেলে হয়তো 14 সালের পরে 2025 সালে ইন্টারভিউ দিচ্ছি। Oh my God! তো এই যে আপনার একটা লম্বা আপনি গ্যাপ নিয়েছেন, আপনি বলছিলেন যে 17 সাল থেকে আপনি সেপারেশনে ছিলেন এবং 22 সালে ডিভোর্স। তো আপনার মনে হয়নি যে এর মাঝখানে ফেরা যায়, কিংবা আপনার মনে হয় না যে আপনি যে গ্যাপ নিয়েছিলেন সংসার করবার জন্য, সেই সংসারটি তো আর হয়নি, তো রিগ্রেট ফিল করেছিলেন? না, মানে কাজে আসেনি কেন এটার জন্য তো না। প্রতিটা জিনিসের একটা সময় আছে আমার কাছে মনে হয়। আমার একবারের জন্য, জানেন, এটা এই প্রশ্নটা আমি অনেক শুনেছি যে আপনি যে কাজটা ছেড়ে দেন, এই যে ইন্ডাস্ট্রি, আপনিও আমাকে বলেন যে সাচ এ ওয়েস্টেজ অফ ট্যালেন্ট। আমার বিশ্বাস করবেন একটা মুহূর্তের জন্য রিগ্রেট হয় না, কারণ আমি কাজ যতদিন করেছি অনেক, ওটাকে বলে না মন খুশি পেট ভরে আনন্দ নিয়ে, আমার কাছে মনে হচ্ছে আমি অসম্ভব আনন্দ নিয়ে কাজ করেছি জায়গাটাতে। আমি এই আমার ইন্ডাস্ট্রির মানুষগুলোকে আমি অসম্ভব ভালোবাসি, এবং তাদের সাথে হয়তো আমার দেখা হয় না, যোগাযোগ নাই, কিন্তু আমার মনে হয় যে আত্মিক কানেকশনটা আমার রয়ে গেছে। তো সেই জায়গা থেকে আচ্ছা, যেহেতু অনেক Regret? খুশি নিয়ে কাজ করেছেন, মিস করেননি এই সময়টা? না, মিস করলেই না রিগ্রেটটা আসবে যে আহা, মানে একটা হাই আসা, ভেতর থেকে হাই আসেনি আমার। এবং আমাকে যখন কাজে ফেরত আসার জন্য আসলে পুশ করা শুরু হয়, কারণ আমাকে কোথাও দেখা যেত না, এটা আরেকটা মজার ব্যাপার। আমাকে শুধুমাত্র ঢাকা শহরে একটা জায়গায় দেখা যেত, রুসলান স্টুডিও, আমি জিমে যেতাম। তো ওখান থেকে আমার ইন্ডাস্ট্রি অনেক মানুষজন ওখানে যান, তো ওনারা আমাকে দেখেন, তুমি এখনো আগের মতো আছো, কেন কাজ করছো না? এটা আমার কোনো অ্যান্সার নেই, কাজ করি না, কেন করি না জানি না, করতে চাই না। তো হয় না যে কাজে ফেরত আসার জন্য ওই ভালোবাসাটা ফেরত আসাটাও জরুরি। আমার কাছে মনে হয়েছে যে কোভিডের পরে, মহামারীটার পরে, আল্লাহ পাক যেহেতু আপনি বলছিলেন যে সবাইকে তো আসলে শিল্পী সত্তা দিয়ে আল্লাহ পাক আসলে দুনিয়াতে পাঠাননি, আমার কাছে মনে হয়েছে যে যদি উনি আমাকে এই ছোট এতটুকু ট্যালেন্টও দিয়ে থাকে, তো আমি সেটাকে কেন কাজে লাগাচ্ছি না। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে ব্যাটে বলে হয়ে গেছে, যখন মিজানুর রহমান আরিয়ান 19-20-এর স্ক্রিপ্টটা নিয়ে আসলেন বা প্ল্যানিং বললেন। এবং হয় কি, আর্টিস্টরা কিন্তু শিশুর মতো, এটা তো মানেন। কাদামাটির মতো, হ্যাঁ, কাদামাটির মতো, এবং ওদেরকে অনেক আদর করতে হয়। আপনি একজন আর্টিস্টকে যখন একটু আদর করে মাথায় হাত বুলিয়ে বোঝাবেন, ও আপনার জন্য জান প্রাণ দিয়ে দেবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার ডিরেক্টর ওই মুহূর্তে মিজানুর রহমান আরিয়ান, এবং আমার যে প্রডিউসার সিইও রেদন রানি, ওনারা ওটাই করেছেন, ওই ফরম্যাটেই গেছেন। একদম। তবে আপনি কি একটু ডিপ্লোমেসি না করে আমাকে বলবেন যে আপনার কি কখনো মনে হয় বিয়েটা ভুল ছিল? না, একদম না। বিশ্বাস করেন, আমি আপনার এখানে বসে টেবিলে, আমি একে তো কথা বলতে যাই না, ডিপ্লোমেসি তারাই করতে পারে যারা কথাবার্তা বলাতে অনেক পটু। আমার এক ফোঁটা রিগ্রেট নেই। আমার জন্য ওই মোমেন্টে যদি আমার সৃষ্টিকর্তা মনে করেন ওটা ঠিক ছিল, তো ওটাই ঠিক ছিল। একদম। কিন্তু হয় না যে এই অন্তর্ধানের পেছনে তো অনেক গল্প নিশ্চয়ই আছে, কারণ প্রতিটা দিন আপনার হয়তো এক এক রকম ভাবে যেত। কখনো আপনি স্বপ্ন দেখতেন, কখনো স্বপ্ন ভেঙে গেছে, কিংবা আপনি কখনো হতাশ হয়েছেন, কখনো আবার নতুন করে বাঁচতে শিখেছেন। তো এই বিষয়গুলো আপনাকে কতটা ম্যাচিওর করেছে? অনেক অনেক। এবং এই যে কথা কম বলাটাও আমার মনে হয় এটা পার্ট অফ দ্য প্রসেস আসলে। আমার জীবনে দেখুন, আবারও শ্রদ্ধার সাথে কথাটা বলছি, হার্ডশিপ প্রত্যেকের লাইফে আছে, এক একজনের হার্ডশিপ এক এক রকম, স্ট্রাগল এক এক রকম। এখন আমি যদি বলি যে আমার মতো কষ্ট তো তুমি দেখোনি কোনোদিন, এটা আমি বলতে পারি না। আমার কষ্টটা আমার কাছে মনে হয়েছে যে এটা আনবিয়ারেবল। দিন শেষে আমার কাছে আমি তখনই মনে হয় যে প্রতিটা দিন আলাদা, প্রতিটা দিনই আমরা যুদ্ধ করি, আপনিও করেন আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে করি। যুদ্ধে আসলে কোনোদিন জয়ী হচ্ছি, কোনোদিন হচ্ছি না, কিন্তু আমাকে আসলে ফাইট করার মোড়ে থাকতে হবে। প্রতিটা দিন ঘুম থেকে ওঠার পর আমি এটুকুই বলি যে আমি দিনটা যাতে সুন্দরভাবে শেষ করতে পারি। সময় খারাপ গেছে, সময় ভালোও গেছে, এবং এগুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু খারাপ গেছে ওখান থেকে আমি ভালোটা
শিখে কতটুকু নিজেকে বেটার করতে পারি। অ্যান্ড আই বিলিভ আমি অনেক হয়তো এই হার্ডশিপগুলো ছিল, স্ট্রাগলগুলো ছিল বলেই আজকে আমি এখানে বসে যেভাবেই কথা বলছি, আই বিলিভ আই এম আ গুড পারসন, একদম আই ট্রাই টু বি আ গুড পারসন, I আই do ট্রাই টু বি believe আ অনেস্ট পারসন। একদম সেটা আমিও বিশ্বাস করি এবং সেই সাথে একটি কনফেস করতে চাই, সত্য কথা বলতে চাই। আমি কিন্তু প্রশংসা কিংবা ক্রিটিসিজম সরাসরি বলি, প্লিজ, বলবো? আমি জানি। আপনি এখন আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছেন এবং যেটা বলে না যে চোখ ধাঁধানো সুন্দরী। আমরা অনেক সময় শুনি যে ফ্রাস্ট্রেশনে থাকলে কিংবা কাজ থেকে দূরে থাকলে অনেকে হাল ছেড়ে দেয়, উল্টোটা হয়েছেন। আপনি যে জিমের কথা বলছিলেন, আপনি নতুনভাবে নিজেকে তৈরি করেছেন, এই তাড়নাটা কিভাবে এসেছে নিজের ভেতরে? এই যে এখন আবার ব্রুটাল অনেস্ট কথা বলতে হবে। বলো। দু টাইপের মানুষ আছে, এক হচ্ছে নিজেকে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিজের জীবনটাকে ধাবিত করে যে আমার কোনো কিছু ঠিক যাচ্ছে না। আরেক টাইপের মানুষ আছে যাদের অসম্ভব রকমের ধৈর্য শক্তি আছে এবং তাদেরকে চাইলেও আসলে আপনি তাদেরকে দিয়ে কোনো নেগেটিভ কিছু করাতে পারবেন না। আমি আসলে শেষের দলের মানুষ, ওকে, এটা আমি 100% বিলিভ করি এবং আমি নিজেকে দিয়ে দেখেছি যে আমি নেগেটিভ কিছু করতেই পারি না, আমি আমাকে খারাপ কোনো কিছু টানেই না। এবং ওই যে হয় না যে আমি ফ্রাস্ট্রেটেড, সো আমি ফ্রাস্ট্রেশন থেকে আমি নিজেকে অ্যাবিউসের দিকে নিয়ে যাব। হয় না যে অনেকে ড্রাগসে চলে যান, অনেকে আপনি সেরকম কোনো ভুল পথে পা বাড়াননি? নো নো নেভার। এবং আমি এই জিনিসগুলো পছন্দও করি না, সাপোর্ট তো করিই না। এবং আশেপাশে কাউকে যদি আমি দেখি, আমি আই ট্রাই মাই বেস্ট যে তাদেরকে বলা যে যেটা করছো এটা করো না। আর যদি আমার কথা না শোনে তখন আমার মেজাজটা খারাপ হয়, আমি তাদের থেকে তাদের লাইফ থেকে আমি সরে আসি। আরেকটা রিজন আপনি বললেন না যে আমাকে দেখতে এমন কেন লাগে, আমার লাইফে টক্সিক বিষয়টাই নাই, টক্সিসিটি নাই আমার লাইফে। এবং আমার আশেপাশের মানুষজনরা অসম্ভব রকম, যা দু চারজন আছেন অসম্ভব পজিটিভ এবং আমি তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখি। আমাকে নেগেটিভ এনার্জি দেওয়ার জন্য কোনো মানুষ যে আমার জীবনে থাকবে আমি সেটা অ্যালাউই করি না। আমার মনে হয় এটা রেসিপ্রোকাল। আপনি যেমন যাদের কথা বললেন যে যে দু চারজন আছে, আপনি তাদেরকে চুজ করেছেন, হ্যাঁ, কারণ আপনি রাইট পিপলদের সাথে চলতে চেয়েছেন, Even কারণ আপনি জানেন, টক্সিসিটি থেকে দূরে থাকতে আমার চেয়েছেন। কাছে মনে হয় যে রাইট পিপল যদি নাও পাই আমি একা চলবো, কিন্তু আমি নেগেটিভিটির কাছে যাব না। তবে এই ক্ষেত্রে আপনার ড্রাইভিং ফোর্স কি ছিল? হয় না যে আমরা অনেক সময় গান শুনে কিংবা মেডিটেশন করে কিংবা যোগা করে কিংবা নানান ধরনের আমাদের কিছু স্ট্র্যাটেজি থাকে, আপনি এক্ষেত্রে কিভাবে পজিটিভ থেকেছেন? আমাদের ধর্মের যে রীতিনীতি, নামাজ পড়া বা এই রেগুলার যে আমাদের কিছু কাজ থাকে, এগুলোতে আমি কোনোদিন ছিলাম না। তো আমার যখন প্রবলেম লাইফে স্টার্ট হয় 2017 সাল থেকে, তখন থেকে আমি চেষ্টা করেছি নিজেকে একটা ধর্মীয় রীতিনীতির মাঝখানে একটা প্র্যাকটিসের মধ্যে আনার। সেকেন্ড হচ্ছে আমাকে দু চারজন সাজেস্ট করেছিলেন যে তুমি জিমে যাও। তো আমার কাছে মনে হয় যে জিমে যাওয়াটা, মানুষ এখনও বলে হ্যাঁ শুকোনোর জন্য যাচ্ছে, না, এটা একটা লাইফস্টাইল। এবং হয় না যে এখন আমরা তো আসলে ইন্টারনেটের কারণে অনেক কিছু জানতে পারি যে একটা মানুষের হরমোনাল ব্যালেন্স, মানসিক প্রশান্তির জায়গা, এগুলো আসলে ওয়ার্কআউটের কারণে বা যে কোনো শারীরিক আপনি ব্যায়ামের সেটা ইয়োগা বলেন বা যে কোনো কিছু বলেন, এটা অনেক হেল্প করে। তো আমার মনে হয় এই দুটো জিনিস আসলে আমাকে অনেক সেইন রাখছেন আর কি, রাইট ট্র্যাকে রাখছেন। আমার এই উত্তরগুলোই জানার দরকার ছিল, কারণ যারা একটু মুষড়ে পড়ে, যারা একটু হতাশ হয়ে যায়, তারা আসলে কি করবে? তো তারা যারা বিন্দুকে ভালোবাসে তারা এরকম করতে পারে। নিজেকে ভালোবাসতে হবে। আমি এতটুকু বলতে পারি, আই লাভ মাইসেলফ। আমি নিজেকে অসম্ভব ভালোবাসি। এটার জন্য একটা হাততালি, কারণ এর থেকে বড় আসলে হতে পারে না। অ্যাকচুয়ালি আমরা 19-20-এর কথা বেশ কয়েকবারই বলছিলাম, কিন্তু সেটা হচ্ছে এই যে আজকে ডিসেম্বর 2022 সালের ডিসেম্বর আপনি শুটিং করেছিলেন 3 বছর আগে। এই 3 বছর আবার ডুব দিলেন কেন? এই প্রশ্নের উত্তর না আমার কাছে নাই, বিশ্বাস কার করেন। কাছে আছে? সেটা কি নির্মাতাদের কাছে যে আপনার কাছে রাইট প্রপোজাল নিয়ে আসেনি? এই রাইট রং এর জায়গাটাও না আমি আসলে কি অ্যানসার দিব জানি না। হ্যাঁ, আমি খুব কনফিউজ থাকি। আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু আপনি কি ওভার থিঙ্ক করেন? মনে হয় করি এবং আমার কাছে ট্রাস্ট অনেক বড় একটা জার্নি। মানে আমি আপনাকে হঠাৎ করে বলে দিলাম যে আমি আপনাকে মানে অন্ধের মতো ট্রাস্ট করি না।
আমার একটা ইটস আ প্রসেস, আপনাকে আমার দেখতে হবে, জানতে হবে। আমার কাছে মনে হয় ওই যে বললাম, আমি শিল্পী হিসেবে তো আমি কাদামাটির একটা শিশু, তো আমি নিজেকে কার হাতে ছেড়ে দিচ্ছি। আমি সবসময় বলি আমার যেসব ডিরেক্টরসদের সাথে আমার আসলে কাজের ব্যাপারে কথা হয় যে আমি চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিচ্ছি আপনাদের হাতে। এখন আমি যদি কাদাতে পড়ি, আমার গায়ে কাদা লাগে, ক্রেডিট গোজ টু ইউ, এবং আপনি যদি আমাকে সেখান থেকে বাঁচিয়ে রাখেন, সেটাও ক্রেডিট গোজ টু ইউ। এখন এইটা আমার মনে হয় যে আমি আসলে কার উপর ফেথটা রাখবো, কোন স্ক্রিপ্টের উপর ফেথ রাখবো, এই জিনিসটা নিয়ে আমার মধ্যে একটু কনফিউশন কাজ করে। আচ্ছা, তবে আমি যে আকাশ বাতাস থেকে যে তথ্যগুলো পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বিন্দুকে নিয়ে এখন অনেকেই ভাবতে শুরু করেছে এবং আপনার কাছে বিভিন্ন ধরনের অফার চলে যাচ্ছে এবং আমরা খুব সহসাই হয়তো বিন্দুকে খুব এক্সাইটিং প্রজেক্টে পেতে পারি যদি আপনি চান। কারণ এক্ষেত্রেও আপনার একটি প্রিজুডিসের কথা শোনা যায় যে বিন্দুকে যখন কোনো অফিসে মিটিং করতে ডাকা হয় সে আসে না। বলেন আমি মিথ্যা বলেছি? না, আপনি কাজের জন্য ডাকবেন, আমি 1000% ওখানে যাব, কিন্তু আপনি গল্প করার জন্য ডাকবেন। আমার একটা ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বনানীতে, ইউ আর মোস্ট ওয়েলকাম, আসেন, আমরা চা কফি খাবো, আড্ডা দেব। এবং আমার কাছে মনে হয় যে কাজের ব্যাপারটা অসম্ভব সিনসিয়ারিটির জায়গা থেকেই করা উচিত। যখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, ডিরেক্টরেরও একটা কনফিউশন কাজ করে হয়তো, যে আচ্ছা উনি না উনি, স্বাভাবিকভাবে 4-5 জন আর্টিস্টকে মাথায় রেখে ওনারা এগোন। তো আমার যদি মনে হয় যে কেউ আমাকে নিয়ে একটু সিনসিয়ারিটি কম, তো আমারও ওখানে আসলে সিনসিয়ারিটি একটু কমেই যায়। সরি। আচ্ছা বিদ্যা, আপনার 7 বছরের ক্যারিয়ারে তো অনেক ধরনের চরিত্র করেছেন, তারপর অনেক ধরনের চরিত্র তো করাও হয় নাই। কারণ এখন আমরা সিনেমাতে কিংবা ওটিটিতে দেখি যে মেয়েরাও অনেক সময় নেগেটিভ ক্যারেক্টার করছে, ডার্ক শেডের ক্যারেক্টার করছে এবং বিভিন্ন ভ্যারাইটিস রোল করছে। আপনি এখন এই ইনিংসে আসলে নিজেকে কিভাবে দেখতে চান? আমি যেসব ক্যারেক্টারগুলো প্লে করি না, আমি এগুলো করতে চাই। আমি চাই আমাকে নিয়ে এমন কাজ ভাবা হোক, নির্মাতারা আমাকে নিয়ে এমনভাবে ভাবুক যেটা হয়তো একদম সোজা ভাষায় বলি, নেটফ্লিক্সে যে কাজগুলো দেখি, হঠাৎ করে দেখে মনে হয় যে এত ইউনিক স্টোরি, এত আইডিয়া। মানে আমাদের দেশেও এখন অনেক ইউনিক স্টোরি নিয়ে কাজ হচ্ছে, তো আমি চাই যে আমাকে নিয়েও হয়তো এমন কিছুই ভাবা হোক যেটা আসলে আমাকে নিয়ে হয়তো কেউ ভেবে ওঠেন নাই। আমি এরকম কাজ করতে চাই। ডার্ক শেডের নেগেটিভ ক্যারেক্টারের ব্যাপারে আসলে কি বলবো, ভীতি কাজ করে যে আসলে কাজটা, কারণ সবসময় নেগেটিভ ক্যারেক্টার আসলে কাজ করা হয়ে ওঠেনি। সবাই দেখেছেন নেক্সট ডোর গার্ল হিসেবে একটা পজিটিভ ক্যারেক্টার, প্রেমিকা ক্যারেক্টার, যেহেতু আসলে ভালোবাসার গল্পের উপর কাজ করেছে বেশি, সবাই ওভাবে দেখে অভ্যস্ত, মেনে নেবেন কিনা এটা একটা ভয় কাজ করে। অ্যাট দ্য সেম টাইম মনে হয় কি যে আসলে আমি আমার ক্যারেক্টার পোর্ট্রে করার মধ্যে দিয়ে সোসাইটিকে বা আমার মেসেজটা কি যাচ্ছে, আমি যে কাজটা করছি, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ অভিনয় শিল্পী হিসেবে। যে আমি আসলে যে কাজটা করছি, দিন শেষে আমি যখন এন্ডিংটা দেখছি, আমি ওখান থেকে অডিয়েন্স কি জানলেন, কি শিখলেন, বা কতটুকু তাদের মনে শান্তি হলো, একটু হাসলেন, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সো ডার্ক শেডের ক্যারেক্টার করতে গেলে আমার কাছে ওই খুব স্ট্রং রিজনটা প্রয়োজন যে আমি এটা কেন করছি, ক্যারেক্টারটা ল্যান্ডিংটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ওইটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। সেটা তো অবশ্যই থাকা উচিত এবং শুনে খুব ভালো লাগলো যে এরকম ক্যারেক্টারের ফিলোসফিক্যাল জায়গাটা এবং সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা শিল্পীর থাকা উচিত, আপনি সেটা ভাবেন। আসলে সেটা সব শিল্পীরই থাকা উচিত। আমার মনে হয় সবার থাকেও। তো একটা ব্যাপার হয় যে আমি কাজ করে যাচ্ছি না জেনে না বুঝে করছি, কারণ আমি অভিনয় করতে পছন্দ করি, আমি ওই জায়গাটাকেও 100% সাপোর্ট দিই। আমি তো আসলে পেশাদার শিল্পী নই, রেগুলার কাজ করি না। তো সেই জায়গা থেকে যে আমার 3টা বছর আপনি বলেন আবার কেন নেই, আমার কাছে মনে হয় যে যেটুকুই কাজ করব, অল্প করি, কাজটা নিয়ে যাতে আসলে ওই যে নিজের মাঝে কোনো রিগ্রেট না থাকে। সো ওই রকম স্ক্রিপ্টের আশায় আসলে বসে আছি। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনার একটা ছোটোখাটো প্রতিষ্ঠানের কথা বললেন না, সেটা কিন্তু আর ছোটোখাটো নেই, সেটা কিন্তু বিশাল হয়ে গেছে। আমি যদি ভুল না করি 5 বছর আগে এই আফসান বিন্দু ডিজাইনার স্টুডিও, একদম সেটা হয়েছিল। এই ডিজাইনটি কার আপনার এখন? এটা আমার দোকানেরই। আচ্ছা, তো ডিজাইনার হিসেবে যে আফসানারা বিন্দু এত বিখ্যাত হয়ে গেছে এবং আমি নায়িকাদের কাছ থেকে এবং তারকাদের কাছ থেকে শুনি যে তারকা হওয়ার জন্য নাকি আফসান বিন্দু ডিজাইন করা ড্রেস না পরলে আসলে তারকা হওয়া যায় না। ছি ছি, কি বলেন আপনি। আমি প্রথম কথা
এখনো বড় কেউ হতেই পারেনি, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। করোনা মহামারীর একদম যে সময়টা, ওই সময় থেকেই আমি ছোট একটা ব্যবসা শুরু করি। বুটিকের প্ল্যান ছিল। তো শুরুতেই আপনিও এসেছেন একবার আমার দোকানে। তো আমার ইপসিতা শবনম শ্রাবন্তী। হ্যাঁ, শ্রাবন্তী আপুর সাথে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, এত ছোট জায়গা নিয়ে দোকান দিচ্ছ, এটা লোকে কি বলবে? তুমি তো চাইলে অনেক বড় 3,000 স্কোয়ার ফিটে 4,000 স্কোয়ার ফিটের একটা বড় শোরুম নিয়ে কাজ শুরু করতে পারো। দেখেন, এই জায়গাটাতেও না আমার কাছে মনে হয়েছে যে আমাকে কে কি ভাবলো, কে কি বললো, তা দিয়ে আসলে মানুষের পারসেপশন আর আমার রিয়ালিটি কোনোদিন এক হতে পারে না। একদম। আমি ছোট্ট করে শুরু করেছিলাম, ছোট্ট একটা রুম ছিল 250 স্কোয়ার ফিটের। সেখান থেকে এই যে বললেন, আল্লাহ রহমতি বলবো, এখন আমার মোটামুটি 2600 স্কোয়ার ফিটের একটা শোরুম আছে বনানীতে। তো আমার চোখের সামনে এটা ভালো লাগে, আমি যখন ওকে গ্র্যাজুয়ালি বেড়ে উঠতে দেখেছি আস্তে আস্তে, এবং আমার প্রতিষ্ঠানের কোনো পাবলিসিটি নাই, ওয়ার্ড অফ মাউথে, এবং যতটুকু আসলে আমরা কোয়ালিটি দিচ্ছি, কমিটমেন্টের সাথে কাজ করছি, এটার কারণেই হয়তো 2-4 জন মানুষ ভালো কথা বলেন। অবশ্যই। ইন্ডাস্ট্রি মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেন যে আমি একটা ব্যবসা চালানোর চেষ্টা করছি। এবং খুব ভালো কাজ করছেন। এবং শুরুতে কজন স্টাফ ছিল, এখন কজন আছে? একজন স্টাফ ছিল শুরুতে, আপনি? আমার সাথে একজন আচ্ছা। ছিলেন, আর এই মুহূর্তে আছেন 15 জন। ওয়াও ওয়াও। এখনো ছোটই আছি, কিন্তু চেষ্টা করি আর কি প্রপার কোয়ালিটিটা দেওয়ার। একদম, সেটা সবাই বলে, এবং বিভিন্ন অ্যাওয়ার্ড শোতেও দেখে যে আপনার করা ডিজাইন ড্রেস পরে তারা যাচ্ছে আসলে। তো এই বিষয়টা আপনার ভিতরে কিভাবে এসেছে, এই যে ডিজাইনার হবে, এটা কি অনেক আগে থেকে প্ল্যান ছিল? কোনো দিনই প্ল্যান ছিল না। কেন হলাম, কেন এই জার্নি স্টার্ট হলো, এটারও আমার কাছে কোনো অ্যান্সার নাই। কারণ কিন্তু আমি যদি বলি যে আপনার ভেতরে ছিল, আমি যখন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে আপনাকে দেখতাম যে তার আগে যখন রিহার্সেলের সময় আপনি ড্রেস নিয়ে কিংবা অন্য কো আর্টিস্টদের সাথে বিভিন্ন ডিজাইনের বিশ্বাস আইডিয়া করেন, সহ। ওটাতেও আমার কিচ্ছু করার ছিল না। আমি এতটুকু জানি আসলে আই হ্যাভ এ গুড টেস্ট, এবং যখনই এসছি ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে, আমাদের যেহেতু আমি জায়গাগুলো বুঝি না, কাজের দায়িত্ব, ড্রেসের দায়িত্ব আসলে ফ্যাশন ডিজাইনারকে দিয়ে দিতাম। তো আমার মনে হয় একটা ভালো কাপড় পরতে পরতে, ভালো ডিজাইনার কাপড় পরতে, বিভিন্ন ডিজাইনারদের সাথে বসতে বসতে আসলে একটা টেস্ট ডেভেলপ হয়েছে। ওই টেস্টটাই হয়তো আমার কাছে মনে হয়েছে যে যখন ব্যবসাটা শুরু করি, তার আগে মনে হচ্ছে কিছু তো একটা করতে হবে। যেহেতু আপনার মনে আছে কিনা জানি না, আমার লেখাপড়া শেষ হওয়ার পরে আমি চাকরির জন্য ড্রাইভ দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি, এবং কেউ আমাকে চাকরিতে নিতে চাননি, কারণ তখন আমি 100% পেশাদার শিল্পী। সবার মনে আছে আপনি শুটিং করে কিভাবে অফিস করবেন। তো সেখান থেকে মনে হলো এখন তো আসলে চাকরি বাকরিও করতে পারবো না, কিছু তো একটা করতে হবে। সো আমি দেখি আমার যেহেতু ফ্যামিলি বিদেশে থাকেন, ওনারা সবাই আমাকে দিয়ে কাপড় বানান। তো একটা টাইমে দেখি আমি বনানী সুপার মার্কেটে অনেক সময় স্পেন্ড করছি। তো পরে মনে হলো যে না, ঠিক আছে, তাহলে নিজেই একটা ছোট সেট আপ দিয়ে স্টার্ট করি। তো আসলে ওইখান থেকেই কাজটা শুরু করা। এমন না যে আমার খুব অনেক আগ্রহ আছে, আমি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কিছুই জানি না, কোনো নলেজ নাই কাপড় কাটিং কেমনে হয়, জাস্ট আ গুড টেস্ট, দ্যাটস আমি ইট। দেখলাম সজল রোমানার বাচ্চার জন্য বলতে আপনার কাছ থেকে ড্রেস বানিয়ে নিয়ে যাচ্ছে, এবং সেরকম আরো অনেককেই আমি দেখেছি যে কনা আপু কিন্তু আমার কাপড় পরেন। কনা কিংবা আপনার চারপাশে সব নারী তারকারা, মানে আমি দেখি প্রায় সবকিছু। তো আমি যদি নারী উদ্যোক্তাদের কথা জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় তাদের স্ট্রাগল পুরুষদের তুলনায় অনেক বেশি? সম্মানের সাথে বলছি আবারও, পুরুষ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, দুজনেরই স্ট্রাগলের জায়গা আছে, দুজনের স্ট্রাগল ডিফারেন্ট। আমি আমার জায়গা থেকে একজন ক্ষুদ্র শিল্পের নারী উদ্যোক্তা হিসেবে বলতে পারি, আমাদের বাংলাদেশে আমার জানা মতে ক্ষুদ্র শিল্প এই সেক্টরটা চালান আসলে নারীরা, এবং যে বড় বড় গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলি, এই বড় ফরম্যাটের ব্যবসাগুলো আসলে পুরুষরা দেখেন। তো ওই জায়গা সম্পর্কে আমার জিরো নলেজ। আমি জানি যে একজন নারী যখন একটা ব্যবসা স্ট্যাবলিশ করতে যান, কি প্রতিবন্ধকতা আসে, এবং সে জায়গা থেকে বলি যে ইট ইজ ডিফিকাল্ট। এবং আমাকে এরকম 2-1টা জায়গাতে কথা বলার জন্য ব্যবসা নিয়ে ডাকা হয়েছিল। আমি খুবই ছোট মানুষ, আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার মতো অবস্থানে যাইনি। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে প্রতিটা স্টেপ আসলে নিজেকেই পাড়ি দেওয়া উচিত,
হেল্প করার জন্য কেউই আসে না। ফ্যামিলি থাকলেও হয়তো ফ্যামিলি ওইভাবে করে, কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আমার মনে হয় যে আসলে স্পোর্টিংলি প্রবলেমগুলোকে সলভ করে আগায় যাইতে হয়। কারণ আমার সামনে প্রবলেম আছে বলে আমি বসে আছি, আমি প্রবলেমকে সলভও করতে পারবো না, আমি সামনে এগোতে পারবো না। জাস্ট গো থ্রু ইট। আমি এটা করেছি। আমার সামনে এখনও যে প্রবলেম আসে, আমার এমনও হয়, যেহেতু পুরনো বাড়িতে আমার দোকান, দেখা যাচ্ছে বৃষ্টির সময়ে পানি পড়ছে, তো আমি ওটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হই না, বিরক্ত হই না। ওটার আমি সলভ কী করতে পারি ওই মোমেন্টে? কারণ আমি তো বাড়ির ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে পারবো না। আমি হয়তো বালতিটাই দিয়ে রাখছি বা পানিটা মুছে পরিষ্কার করছি। তো জাস্ট ছোট একটা কথাই বললাম যে আমার কাছে মনে হয় যে প্রবলেম আসলে প্রবলেমের সলিউশনটা করার মানে তরিকাটা খুঁজে নিয়ে সলিউশনটা করে ফেলা উচিত। মানে আল্লাহ আপনাকে সব দিয়েছেন, মানে সুন্দর চেহারা তো দিয়েছেন, সুন্দর মন দিয়েছেন, সুন্দর দর্শন দিয়েছেন। আমি অনেক কিছু শিখছি আপনার কাছ থেকে। একদমই না, আমি শেখানোর মতো, জানেন, আমি শেখানোর মতো জায়গাতে নেই। আই এম সাচ এ বোরিং পারসন। আই ডোন্ট থিঙ্ক সো। এনিওয়ে, আপনার সাথে আমি যে কয়েকজনের নাম বলছিলাম যে অনেক তারকাদের দেখি, সেটা কণা হোক কিংবা সামিয়া হোক কিংবা আফরোজা আপা হোক, আফরোজা পারবেন এবং নাবিলা, কখনো আমরা মমকে দেখি, কখনো আর কার কথা বলবো, বাঁধনকেও দেখতাম কিংবা পূর্ণিমাকেও দেখেছি বেশ কয়েকবার, নুসরাত ফারিয়া, এরকম আরও অনেককে। তো অনেকের কাছ থেকে আমি একটা আপনাকে নিয়ে অভিযোগও শোনাচ্ছি। কি অভিযোগ? সেটি হচ্ছে, সবাই যখন একসাথে থাকে সবাই ছবি তুলে, কিন্তু আপনি ছবি তুলতে চান না, কিংবা তুললেও সেটা আপ করতে মানা করেন। সেটি কেন? বিশ্বাস করেন, আমি না পারি ছবি তোলার জন্য প্রপারলি পোজ দিতে। এখন এই কথাটা সবাই বলে, হ্যাঁ নখরা করে বলছে। হ্যাঁ, একটা সময় ফটোশ্যুট করেছি, মডেল ছিলাম, নাটক করেছি, সব ঠিক আছে, ক্যামেরার সামনে থাকতাম, বাট এখন অসম্ভব ক্যামেরা শাই আমি জানি না কিভাবে পোজ দিতে হয়। কেউ যদি আমাকে বলে আপু চলেন একটা সেলফি তুলি, আপনি সেলফিটা তুলেন, আমি জানি না যে সেলফি ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে কিভাবে ধরতে হয়। বিশ্বাস করেন, সত্যি কথা বলছি, আমি ক্যামেরার ব্যাপারে অসম্ভব শাই। আচ্ছা, বিশ্বাস করলাম, এবং সেই সাথে আপনাকে বিশ্বাস করতে হবে। এর পেছনে কারণ হচ্ছে এই যে আপনি একটা ছুটি নিয়েছেন, সেটার হয়তো এটা একটা এফেক্ট। আপনি যদি নিয়মিত হন, এটা আর থাকবে না। নিয়মিত কি আসলে হওয়া হবে কখনো? মানে আপনি যদি চান সেটা নিয়মিত যে 30 দিন আপনার নাটক করতে হবে সেটা না। নিয়মিত হচ্ছে আপনি ভালো ভালো সিনেমা করবেন, ভালো ভালো ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম করবেন, স্পেশাল কোনো নাটক বিশেষ দিবসে করতেও পারেন। দ্যাটস ইট। সেটা তো হতেই পারে। হতেই পারে। আই এম রেডি, আই এম হিয়ার। কিংবা সেটা শুধু এই দেশে না, আপনার দেশের বাইরেও তো কাজ করতেই পারেন। বাহ, বললাম তো, শিল্পী হিসেবে আমি রেডি। এখন আমাকে নিয়ে কাজ করার চিন্তা, আমার পিছনে ইনভেস্ট করা, যারা এটা ভাববেন, যাদের ওই সাহস থাকবে, ওই শক্তি সঞ্চয় করার মতো, ওই মনের শক্তি সঞ্চয় করার মতো অবস্থা থাকবে, আই এম রেডি হিয়ার। আমি এতটুকুই বলতে পারি। বিন্দু, এবার একটু নড়ে চড়ে বসে আরেকটি টপিকে কথা বলবো। একটু বাচ্চাকালের লাভ স্টোরিগুলো নিয়ে। লাভ স্টোরি নিয়ে কথা তাদের সাথে বলা যায় যাদের আসলে ঝুলিতে অসংখ্য লাভ স্টোরি আছে। একটি নিয়ে বলি না, মানে একটির কথাই আমি জানি আসলে। সেটি হচ্ছে আমাদের চিত্রনায়ক আরিফিন শুভ। তার সাথে আপনার অন অ্যান্ড অফ দু জায়গাতেই খুব ভালো একটা কেমিস্ট্রি ছিল, ভেঙে গেল কেন? অনস্ক্রিন কেমিস্ট্রি ওনার সাথে আমার অসম্ভব ভালো, এটা সত্যি। এবং আমি যদি কয়েকটা নাটকের নাম বলি, অনাকাঙ্ক্ষিত, বিভ্রান্ত, তারপরে ভালোবাসি তাই, তবুও ভালোবাসি, দুটো ঘাস ফড়িং ও একটা মৃত্যু, এরকম অনেক নাটক ছিল আপনার। অনেক নাটক, জি। কেমিস্ট্রি কিভাবে বিল্ড আপ হয় আসলে আমার কাছে মনে হয় যে দুজন শিল্পীর আসলে পারস্পরিক বোঝাপড়ার জায়গা থেকে, তার ভালো মন্দ, সে কমফর্ট ফিল করছে কিনা বা আনকমফর্টেবল কিনা, এই জায়গাগুলো, মানে একটা মানুষের কম্প্যাশন থাকা দরকার আসলে। আমি আপনি কেমন ফিল করছেন এটা ফিল করার জন্য আসলে আমাকে একটা ভালো মানুষ হতে হবে আগে, এবং তারপরে আমি আসলে নিজের কমফর্ট জোনটা সিকিউর করার পর আপনারটা চিন্তা করব। আমার কাছে মনে হয়েছে আমি যাদের সাথে কাজ করেছি, সেটা আরফিন শুভ হোক, অপূর্ব হোক, সজল ভাই হোক, প্রত্যেকে না আমার ব্যাপারে অনেক কেয়ারিং ছিলেন এবং অনেক সাপোর্টিভ ছিলেন। কখনো এমন হয়নি যে আমাকে কোনো ক্যারেক্টারে স্যাবোটাজ করেছেন, অ্যাক্ট সিন একটা কমিয়ে দিয়েছেন, বা আচ্ছা এখানেও লাইটটা নষ্ট করে দিই, ও দেখতে খারাপ লাগুক। এটা আমার সাথে আমার সহ অভিনেতা যারা ছিলেন কোনোদিনই করেননি, এবং শুভর সাথেও আমার জার্নিটা সেমই গেছে। অবশ্যই ওনার সাথে আমার কেমিস্ট্রিটা একটু বেশি ছিল, অসম্ভব ভালো। রসায়নটা পছন্দ করেন দর্শকরা, যেটা 19-20-এও আমরা দেখেছি আর কি। তো
কি বলবো আর এখানে? তো আপনাকে এবার একটা স্টেটমেন্ট দিতে হবে, সেটি হচ্ছে গিয়ে শুভর সাথে আপনার প্রেম ছিল না। ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, সো এখন বিপজ্জনক প্রশ্ন। এখন দেখুন, বিন্দু, আমার একজন প্রশ্নটা হচ্ছে মানুষ- প্রেম ছিল সেটা তো আমি জানি, আমি হ্যাঁ। বলেই দিচ্ছি, হ্যাঁ, আমি বলেই দিচ্ছি, কিন্তু কেন ভেঙে গেল সেটা হচ্ছে আমার প্রশ্ন। এর উত্তর আমার কাছে নাই। আচ্ছা, এখানে কি কোনো থার্ড পারসন ইনভলভ ছিল? নট রিয়েলি। এখন দুটো মানুষের জার্নি যে একসাথে একই ডেস্টিনেশনে শেষ হবে এমন তো আসলে হতে হবে এরকম তো কোনো কথা নেই। একদম। আর আমার কাছে মনে হচ্ছে আমি কাজের ব্যাপারে এত বেশি সিনসিয়ার ছিলাম যে কাজের বাইরে কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আমার মাথায় ওই মোমেন্টে কোনো কিছু ছিল না, এবং আমি বিশ্বাস করি যে এটা আমার সহ অভিনেতা যার কথা বলছেন ওনার মাথাও ছিল না। আমরা সবাই আসলে কাজই করেছি পাগলের মতো, কাজটাকে আমরা অসম্ভব ভালোবাসি। তবে গুড টু নো দ্যাট আপনারা আবার ব্যাক করেছেন, মানে 3 বছর আগে আপনি যে 19-20-এ কাজ করেছেন এবং সেটি শুভর সাথে, জি। সেটি দেখে আমাদের সবার খুব ভালো লেগেছে, কারণ আমরা প্রিয় জুটিদের মিস করি এবং আপনাকে শুভর সাথে এত বেশি দারুণ মানায়, তা আমি চাই যে আপনাদের জুটি আরো বেশি কাজ করুন। অবশ্যই আমরা একসাথে কাজ করব যদি সুযোগ হয়, ব্যাটে বলে মিলে, এবং আপনারা যদি কাজে নেন তাহলে। অবশ্যই। আরেকজনের কথা বলি, বলেন। জিয়াউল ফারুক অপূর্ব, তার সাথে আপনার অনেক কাজ ছিল। ইনফ্যাক্ট আমার লেখা প্রথম নাটকের পাত্র পাত্রী হচ্ছেন আপনারা, অপূর্ব এবং আপনি। আপনারা কাজ বন্ধ করলেন কেন একটা সময়? ওনার সাথে আমার প্রচুর কাজ হয়েছে। আমার মনে হয় সজল ভাইয়ের পরে অপূর্বর সাথে আমার অনেক কাজ হয়েছে, এবং ওনার সাথে আমার দারুণ একটা কেমিস্ট্রি আছে। আর আমি জাস্ট বুঝতে পারি, হয়তো উনি তাকালে এরপর ওনার এক্সপ্রেশনটা কী হবে এটা আমি বুঝতে পারি ওনাকে দেখে, আর আমি শিওর উনিও বোঝেন আমাকে দেখে। কাজ আসলে কখনো থামেনি, আসলে হয় কি সিচুয়েশন, দেখুন আমাদের পারস্পরিক বোঝাপড়া সম্পর্কের জায়গায় কোনোদিনই আসলে হ্যাম্পার হয় নাই, কিন্তু আপনাকে পরিস্থিতি কিছু কিছু সময় এমন একটা আনকমফোর্টেবল জায়গায় নিয়ে যায় যে আপনার আসলে তখন চয়েসটা নিতে হয় যে আমি আসলে ডানে যাব না বামে যাব। তো আমার কাছে মনে হয়েছে ওই মোমেন্টে হয়তো যে সময়টার কথা বলছি, অপূর্বর সাথে আমার কয়েকটা দিন কাজের বিরতি গেলে হয়তো ভালো হতো, এই কারণে আমাদের কাজ করা হয়নি। কিন্তু তার মানে এই না যে আমরা কিন্তু পরে কাজ করি নাই, এবং বলা তো যায় না আমরা সামনে কাজ করতেই পারি, উনি তো এখনো রেগুলার কাজ করেন। তো আমরা কিন্তু হিন্টস পেয়ে গেলাম। আমি কোনো হিন্টস দিই নাই আপনাকে, আপনি কিন্তু জোর করে হিন্টস বানিয়ে নিলে হবে না রূপন ভাই। না, আমি আকাশে বাতাসে শুনতে পাচ্ছি এরকম কিছু একটা, মানে সেটা হয়তো সত্যি নাও হতে পারে, কিন্তু শুনে ভালো লাগছে যে বিন্দু অপূর্ব জুটি ইজ ব্যাক, মানে এরকম একটা নিউজ আমরা দেখতে চাই। আমি তো চাই আমার সাথে সকলের জুটি ব্যাক করুক আবার, সকলের। হ্যাঁ হ্যাঁ, আমি সবার সাথে কাজ করতে চাই এখন। আচ্ছা, ওনাদেরকে সবাইকে বলবেন। ফেরদৌস ভাই তো নাই। আই মিস হিম অ্যাকচুয়ালি। ফেরদৌস ভাই, অফ কোর্স, ফেরদৌস ভাইকে আমি শিওর আমরা সবাই অনেক মিস করি। উনি যেখানে থাকুক, উনি ভালো থাকুক, উনি সুস্থ থাকুক। এবং তিনি আপনার সাথে পারফর্ম করেছিলেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে, দিনটার কথা মনে আছে? একদম। এবং ওনাকে আমি যখন ওনার সাথে শুটিং করতাম, আমার মা কখনো না শুটিং সেটে যেতেন না আমার সাথে, তো দেখা যাচ্ছে ফেরদৌস ভাই কথা বলতেছে শটের মধ্যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আন্টি, আচ্ছা ওকে, ফোনটা রেখে বললো যে কি, আমি বুঝলাম না, আমি কি তোমার গার্ডিয়ান? সো আমি ঠিক মতো আছি কিনা, আমি খাওয়া দাওয়া করছি কিনা, আমি প্রপারলি বিহেভ করছি কিনা, এগুলো সব খোঁজ রাখার জন্য আর কি ফেরদৌস ভাইকে আমার মা ফোন দিতেন যে একটু না, হি খেয়াল ওয়াজ রেখো। অলওয়েজ প্রোটেক্টিভ অ্যাবাউট অবশ্যই। হিজ কোস্টার এবং এভরিথিং। আসলে অবভিয়াসলি আমরা তাকে মিস করি। এই হোক, আবার শুভর প্রসঙ্গে একটু থাকি, মানে হয় না যে যার সাথে আমাদের বেশি বন্ধুত্ব কিংবা যার সাথে আমি বেশি ক্লোজ তার সাথেই আমাদের ঝগড়াঝাটিটা বেশি হয়। তো শুভর সাথে, আরিফিন শুভর সাথে এরকম কোনো ঘটনার কথা মনে আছে যে ঝগড়াঝাটি পর্যন্ত গিয়েছিলেন? না, উনি কথা কম বলেন, আপনি তো জানেন, আমিও কথা কম বলি, ঝগড়া কোথায় হবে? ঝগড়া হওয়ার জন্য এলিমেন্টস লাগে, ওকে, এরকম কিছু নেই। আচ্ছা। তো 2006 সালে আপনি মিডিয়া জগতে পা রেখেছিলেন লাক্স চ্যানেলের সুপারস্টারের মাধ্যমে, এবং এটা 2025 মানে 26 আসতে যাচ্ছে, 20 বছর হতে চলছে আপনার ক্যারিয়ারের। আপনার কি মনে হয় যে এই ইন্ডাস্ট্রি আপনাকে কতটা আপন করে নিয়েছে এবং আপনি এই ইন্ডাস্ট্রিকে কতটা আপন ভাবেন? আমি ইন্ডাস্ট্রিকে অসম্ভব ভালোবাসি, এবং আমার কাছে মনে হয় যে
আমার বাবা মা, আমার ভাই সবচেয়ে আপন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ আমার জীবনে। একটা পর্যায়ে মনে হয়েছিল যে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে, আমার লাইফ অন্যদিকে যাচ্ছে, অন্য একটা জার্নি স্টার্ট হচ্ছে, ওটা আমার পেছনের একটা চ্যাপ্টার ছিল। কিন্তু এখন মনে হয় যে না, আপনি যদি আমার জীবনটাকে একটা বই ধরেন, বইয়ের প্রতিটা পাতাতেই কোনো না কোনোভাবে আমার অভিনয় শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রির সাথে যে জার্নি, এটা রয়েই গেছে। এবং আমি যেটা বলছি, আমি কথাবার্তা বলার ব্যাপারে খুব, আমাকে অনেকেই ভুল বোঝেন যে আমি আসলে কথা বলি না, না কুচু, এই ওয়ার্ডটাই বললাম। আমি আসলে কথা বলতে পারি না, কিন্তু আমি যখন আমার ইন্ডাস্ট্রির মানুষ কাউকে দেখি, আমি আই স্টার্ট ব্ল্যাবারিং, আমি যা তা বলতে থাকি, আমি অনেক কথা বলি। আপনি জানেন আমি আপনার সাথে অনেক কথা বলি। আচ্ছা দাঁড়ান, আমার আমি অনেক একটু আপন দর্শকদের লাগে। সাথে একটু কথা বলে নিই। আচ্ছা দর্শক, আপনারা আজকে বিন্দুকে পডকাস্টটা দেখে কি একবারও বুঝতে পেরেছেন যে তিনি কথা বলতে পারেন না? আমার তো মনে হচ্ছে না। আমি আপনার সাথে কথা বলছি, এই কারণে আমি হয়তো কিছুটা কথা বলতে পারছি, কিন্তু আপনি যান বাইরে আমাকে দেখেন, আমি চুপচাপ ভূতের মতো দাঁড়িয়ে থাকি। আমি কিন্তু আসলে বিন্দু, আপনাকে যারা ভালোবাসে তারা তো আপনার কাছ থেকে কথা শুনতে চায়, কারণ ভেতরের মানুষটাকে তারা একটু জানতে চায়, বুঝতে চায়, কারণ এটা যুগের চাহিদা বলেন, আর ক্যামেরার বাইরে মানুষটাকে এই জানার একটা চাহিদার অধিকার কিন্তু ব্যাপারটাও না তাদের আমি আছে। বুঝি না কেন। আমার কাছে মনে হয় কি, এই যে আপনি আমাকে যে বলতেন না যে আপনি কেন আসতে চান না সামনে, কথা কেন বলতে চান না, আমি কিন্তু আপনাকে একটা উত্তর দিতাম যে কথা কি নিয়ে বলবো। আমার মানে কথা তো আমার কাজের কারণে আসবে। আমি যদি কাজ না করি, আমি কি নিয়ে কথা বলবো? আমি আজকে সত্যি বলছি, আমি যে এখানে এখনো বসে আছি, আমি তো কাজের বাইরে কথা বলছি, আপনার সাথে আড্ডা দিচ্ছি, কিন্তু আমি কি নিয়ে কথা বলবো আপনার তো বলেন? ইলাস্ট্রাস ক্যারিয়ার আছে, আপনি এত ভালো ভালো কাজ করেছেন, আপনি তো সারা জীবন কাজ না করলেও যা করেছেন সেগুলো নিয়ে কথা বলা যায়। পেছনের দিকে আর ফিরে কত তাকাবো? পেছনের দিক থেকে আসলে সুখের সময়টাই নেই, ভালো লাগার সময়টুকু চিন্তা করি, কিন্তু ওইটা নিয়ে আসলে কতখানি কথা বলবো, কতক্ষণ কথা আচ্ছা বলবো? চলেন একটু গসিপ করি। কারণ আপনি যে সময় এই তো প্রেম করেছিলেন, সেই সময় মানে আমরা পরবর্তীতে জেনেছি যে শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন 2008 সালের এপ্রিল মাসে। তো তারপরেই তো আসলে আপনি এই তো প্রেমে সাইন করেছিলেন, অভিনয় করেছিলেন, এবং আমরা প্রায় শুনি যে বিভিন্ন নায়িকাকে নাকি অপু বিশ্বাস বাদ দিতে বলতেন, এরকম বিভিন্ন নায়িকা বলে আসলে অপু বিশ্বাসকে অভিযুক্ত করে। তো আপনি কি সেরকম কোনো ইঙ্গিত পেয়েছিলেন যে এই তো প্রেম থেকে আপনি বাদ হয়ে যেতে পারেন? আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু। আমি আজ পর্যন্ত এরকম কোনো কথা শুনিনি। আর আমার যতটুকু মনে পড়ে, যেহেতু শাকিব খান কাজ করতেন আসলে এফডিসি ঘরানার সিনেমাতে তখন, আর আমরা নাটকের আর্টিস্ট, আমাদেরকে নিয়ে কিন্তু একটা প্রচলন ছিল যে নাটকের আর্টিস্টরা, ওদেরকে তো টিকিট কেটে কে সিনেমা হলে দেখতে আসবে, সেটা এখনো অনেকে বলে আর কি, এবং কথাটা কিন্তু দেখুন, ধোপে টেকে নেই। তাই কি চমক কিন্তু সবসময় চমক। যেমন আমি সরি, আমি এই জায়গায় একটু ইন্টারাপ্ট করি। আমার কাছে মনে হয় যে মানুষটাকে কম দেখা যাবে, সেই মানুষটাকে দেখার জন্য আগ্রহটাও বেশি থাকে। তো আমি যদি আসলে ভালো কোনো প্রজেক্টে কাজ করতে চাই, আমার কাছে মনে হয় আমার নিজের ইনভেস্টমেন্টটা কি হতে পারে, আমি নিজেকে ওভারসেল না করি, আমি নিজেকে অতিরিক্ত সকলের সামনে না আনি, অতিরিক্ত কাজ না করি, আমার এই মুহূর্তে এটা মনে হয়। যে কথায় ছিলাম, ফেরত যাই। তো শাকিব খানের প্রথম মনে হয় ইন্ডাস্ট্রির বাইরে কাজ, যে সোহেল আরমান যিনি এই তো প্রেমের ডিরেক্টর ছিলেন এবং সিনেমার প্রডিউসার ছিলেন যিনি, ওনারা দুজনেই কিন্তু আসলে শাহিন কবির, ওনারা দুজনেই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। এবং সোহেল আরমান নাটকে যতই আমজাদ আঙ্কেলের উনি ছেলে, উনি সিনেমাতেও কাজ করেছেন, কিন্তু উনি কিন্তু নাটকের ডিরেক্টর হিসেবেই প্রথিতযশা ডিরেক্টর। সো সেইখান থেকে কিন্তু আমরা নাটকের মানুষরা কাজ করছি ওনার সাথে, বরং উনি আসলে এই টিমটার সাথে উনি এসে ইনভলভ হয়েছিলেন। তো কখনো আমাকে এটা শুনতে হয় নাই যে আমাকে বাদ দেওয়ার প্রচেষ্টা চলছে বা কিছু। এবং ওই সময় শুধু আমি না, শাকিব খান কিন্তু শ্রাবস্তী তিন্নির সাথে কাজ করেছেন, বিদ্যা সিনহা মিমের সাথে কাজ করেছেন, শখের সাথে কাজ করেছেন, আমার সাথে করেছে, তিশাপার সাথে কাজ করেছেন, জয়াপার সাথে করেছেন, টানা 6-7 জন কিন্তু আমরা কাজ করে যাচ্ছিলাম ওনার সাথে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি যে সিনেমার নায়িকা আমরা যারা কাজ করেছি, সেকেন্ড সিনেমা, থার্ড সিনেমা পর্যন্ত খুব কমই আসলে সিনেমার ওনার সাথে সবাই কন্টিনিউ করেছেন। এটা হয়তো রিজন হতে পারে যে আমরা নাটকের শিল্পী বলে, তখন আর কি এফডিসিতে বলা হতো যে নাটকের শিল্পীদেরকে দিয়ে এত সিনেমা আসলে এফডিসিতে বানানো সম্ভব। কিন্তু হয় না যে সিনেমার নায়কদের সাথে কাজ করলে কিছু প্রেমের রিউমার হয়, বিশেষ করে যখন মেগাস্টার শাকিব খান কাজ করলেই বলা হয় যে এর সাথে শাকিব খানের প্রেম কিনা। আপনাদের নিয়ে আমি সেরকম কিছু শুনিনি।
কেন? শোনার জন্য তো আসলে সেখানে কিছু না কিছু রসদ থাকতে হয়, রসদ থাকলে না শুনবেন। না, এরকম কোনো কিছু ওনার সাথে আমার জার্নি ছিল না। যতটুকু কাজ হয়েছে, যতদিন কাজ হয়েছে, হি ওয়াজ ভেরি সাপোর্টিভ। এবং আমার একটা কথা এখন মনে পড়ছে আপনার সাথে গল্প করতে করতে, যে ওই যে 2000-3000 মানুষ আছেন আর কি, একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, জায়গাটার নাম মনে পড়ছে না, তো আমরা নদী পার হব, আমরা নৌকা পর্যন্ত যেতে পারছি না, স্পিডবোট পর্যন্ত যেতে পারছি না, এত মানুষ, এবং কোনোভাবে প্রটোকল দিয়ে কোনো কিছু কন্ট্রোল করা যাচ্ছে না। ওই মুহূর্তে উনি তো শাকিব খান, শাকিব খান, সবাই তো ওনাকে দেখছে, আমি তো আই এম নোবডি। অবশ্যই আমি নাটকে তখন রেগুলার কাজ করি, আই এম ভেরি ফেমাস, বাট ওনার কাছে আমি একজন তুচ্ছ নগণ্য একজন মানুষ। কিন্তু উনি এটা মেক শিওর করেছে যে আমি ওয়েল প্রোটেক্টেড কিনা, আমাকে ঠিকঠাক মতো, কারণ উনি ওনার পাশে আমাকে ডেকে নিয়েছেন এবং উনি আমাকে একসাথে নিয়ে স্পিড বোর্ডে উঠেছেন। তো ওনার এই আচরণগুলো আমি শুনেছি এটা প্রতিটা তার কো আর্টিস্টের সাথেই আছে। তো এই জিনিসগুলো ওনার মাঝে আমি দেখেছি অনেক। উনি যখন গ্রামে গঞ্জে খাবার তো অ্যাভেলেবল ছিল না, তো কোনো খাবার যদি এরকম আসতো তো জিজ্ঞেস করতো যে হিরোইনকে খাবারটা পাঠিয়েছে, উনি খেয়েছেন। তো উনি এই ধরনের টেক কেয়ারও করেছেন আমার। একদম, সেটা আমিও দেখেছি যে তিনি সবার ব্যাপারে বেশ কশাস এবং সচেতন থাকে। এবং আসলে এমনি তো কেউ উপরে যেতে পারে না, নিশ্চয়ই কিছু বিষয় থাকে। বা আপনি যেটা ওভারসেলের কথা বললেন, হ্যাঁ, এই শাকিব খানের দীর্ঘ 26 বছর ক্যারিয়ারে খুব বেশি টিভিসিতে তিনি কাজ করেনি, মানুষের সামনেই কিন্তু উনি খুব একটা আসেনি, খুব বেশি ইন্টারভিউ না, খুব বেশি কি ফিতা কাটার আমি দেখিনি আর কি। তো আমি যদি তারকাদের ক্ষেত্রে বলি, এটা তো আসলে অনুষঙ্গ হয়ে গেছে এখন, কারণ এখন কাজ হচ্ছে কম, সবাই অন্যদিকে বেশি ব্যস্ত থাকছে। কেউ হয়তো স্টেজ শো করছে, কেউ হয়তো কোনো শোরুম ওপেনিং হচ্ছে। আপনিও নিশ্চয়ই এরকম অনেক অফার পান। নিজেকে ওকে, প্রথম কথা হচ্ছে আমি তারকাই নই, আপনি যেটা বলছেন, আমি তারকা নই। এবং আমি বিন্দু, আমরা পডকাস্ট শেষ হয়ে যাচ্ছে, আপনি বিনয়টা একটু ছাড়েন। আমি আপনাকে যা বলছি এখানে অসম্ভব সত্যি কথা বলছি। আমাকে কেউ ফিতা কাটতেও ডাকেন না। ডাকলে যাবেন না? মানে কেন, এটা খারাপ কি? অবশ্যই খারাপ নয়, আমি তো কথা বলতে পারি না, আমি কিভাবে, আমি তো ছবি তুলতে পারি না। ফিতা কেটে টাকা নিয়ে চলে আসবে। মানে আপনার টাকা পয়সা খুব বেশি দরকার না, আমার টাকার না টাকা, যেহেতু আপনি নিজে এখন টাকার প্রয়োজন আছে জীবনে, কিন্তু এতটাও প্রয়োজন নেই যে নিজের মনের মাঝে অস্থিরতা শুরু হবে ওই কাজটা করার পর। আমার কাছে মনে হয় যে আমি অভিনয় শিল্পী হিসেবেই থাকি। এর অনুষঙ্গ যে আনুষঙ্গিক কাজ আছে অবশ্যই সবাই করছেন, এবং এটাই হওয়া উচিত, এটাই স্বাভাবিক। আমি তো কাজই করি না, আমি অভিনয়ই করছি না, তো সেখানে আসলে কেউ আমাকে ফিতা কাটার জন্য কেনই ডাকবেন? আচ্ছা, ফিতা কাটা বাদ দেন, আপনি যে কাজটা করতেন মানে মডেলিং, সেই কাজে তো আসতে পারেন। কারণ একসময় আপনাকে আমরা দেখেছি ট্রাকের উপরে এভাবে করে ফোনের জন্য নাচতে, মানে বিজ্ঞাপনে, কিংবা সাবানের বিজ্ঞাপনও করেছেন, সব ধরনের পণ্যের বিজ্ঞাপনই করেছেন। তো বিজ্ঞাপন থেকে আপনি বিমুখ কেন? ডোন্ট সে দ্যাট আপনাকে এখানেও ডাকেন। ডাকে, টাকা পয়সার মনে হয় না। আপনার কি মনে হয় এই সেক্টরে বাজেটটা অনেক কমে গেছে? বাজেট কমে গেছে 100%। অ্যান্ড এটা হচ্ছে আমাদের আগে যারা কাজ করতেন, যাদের কাজ দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি, মৌ আপু, নোবেল ভাই, মৌসুমী আপা, ওনাদের যে রেঞ্জের কাজ হতো, আর তারপর যখন আমরা কাজ শুরু করলাম, রেঞ্জের আকাশ পাতাল ফারাক চলে আসলো একটা। তারপর তো আমি মার্কেটে নেই, মার্কেটের বিষয়ে যাই না, বাট এখন যতটুকু শুনি আমাদের লিগের যারা আছেন, যারা নিতে পারেন পেমেন্ট, তারা কিন্তু সুন্দর একটা বেশ গুড অ্যামাউন্ট অফ মানি তারা নিতে পারেন। আবার অনেকের এটাও শুনি যে ওনারা যে কোনো একটা অ্যামাউন্টে আসলে কাজ করতে রাজি হয়ে যান, হয়তো ওই মোমেন্টে প্রোডাকশনটা ওনার ভালো লেগেছে, কাজটা হয়তো ভালো লেগেছে, উনি করতে চান। তো দু রকমের গল্প শুনি। আপনি রাজি হবেন কোন শর্তে? হাইয়েস্ট পেইড কিছু একটা? না, আমাকে কেন হাইয়েস্ট পে করবে বলেন তো? এই যে কথাটা বলছেন, আমি তো সেলিব্রিটি না, আমি কেন হাইয়েস্ট পে কোনো কিছু, আমাকে কেন কেউ টাকা? আচ্ছা, আমাকে একটা সত্যি কথা, আপনি ডিপ্লোম্যাসি না, বলেন তো যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেকে বলে যে বন্ধুত্ব হয় না, সত্যিকার বন্ধুত্ব বলে কিছু নয়, অল আর ফেক। ট্রু? আংশিক সত্য, আংশিক মিথ্যে।
কারণ যখন ওই যে কম্পিটিশন ওয়ার্ডটা চলে আসে এখানে, এখন আমার কাছে এটা সত্য নয়, কারণ আমি তো আসলে নিজের কম্পিটিশন নিজেকে মনে করি। আমি কোনোদিন আমার সাথে সমসাময়িক যারা কাজ করেছেন তাদেরকে কম্পিটিটর মনেই করি নাই। আর সত্যি কথা বলতে গেলে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য যে সময় দরকার সেটাই তো আমার কাছে ছিল না, আমি কাজ করে গেছি। না, যখন আপনি কাজ থেকে চলে গেছেন তখন তো আসলে সময় ছিল। সময় আপনার কি ছিল, মনে হয় কিন্তু- না যে যখন আপনি চলে গেছেন এবং দীর্ঘ সময়, কিন্তু প্রায় 1 যুগ হতে চলছে, তো এই সময়টায় আপনি যাদের কাছ থেকে এক্সপেক্ট করেছিলেন যে খবর নেবে না, কিংবা আমি যোগাযোগ এক্সপেক্ট করবে, করিও নি, কারণ কিছুই এক্সপেক্ট সবকিছু যে আপনি বললেন না, এটা তো ভাইস ভার্সা। আপনি আমার খোঁজটা তখনই নেবেন যখন আমি আপনার খোঁজটা নেব। আপনি আমি কারোর তো- খোঁজ নেন? আমি কারো খোঁজ নিইনি। এটা তো খারাপ কাজ আমিও করেছি। আমি কারো খোঁজ নিইনি। তবে হ্যাঁ, যারাই আমাকে নিজের থেকে খুঁজে বের করেছেন, আমি তাদের কাছে অসম্ভব কৃতজ্ঞ, এবং আমি বুঝেছি যে ওনারা আসলে আমাকে মন থেকে ভালোবাসেন বলেই আসলে খবর নিয়েছেন। সেই তালিকায় আমি আছি। আপনিও আছেন 100%। এবং আপনি আমাকে যে পরিমাণ মানে বকাবাধ্য করেছেন যে আমি কেন কাজ করি না, আমার মনে হয় না আপনি এরকম কারোর সাথে মনে হয় করেননি। এত ফেরোসিয়াসলি আপনি আমাকে বলেছেন। কারণ আমি রাগ হয়েছি সবসময়, এবং সেটা শুধু আপনার ক্ষেত্রে নয়, মানে যারা ভালো কাজ করে মিডিয়া ইন্ডাস্ট্রিতে, যারা আরো অনেক কিছু দেবার ক্ষমতা রাখে, তারা কেন পিছিয়ে থাকবে? এবং বিশেষ করে আমি নিজে কথা বলেছি আপনার সাথে, কিন্তু আমি হচ্ছে অনেকের ভয়েসটার প্রতিনিধি হয়ে আপনার সাথে কথা বলেছি। তাহলে আমি অনেকে- আপনাকে এখন একটা প্রশ্ন করি। অবশ্যই। আপনি কেন স্ক্রিপ্ট লেখা থেকে বিরতি নিলেন? এটার আচ্ছা। উত্তর আপনার কাছে কি? সেটা আমার পডকাস্টে যেদিন আপনি হোস্ট হবেন হ্যাঁ, সেদিন আমি ওটা তো বলবো। আমি তাহলে আজকে আমি এটা ইনশিওর করে যাচ্ছি, রুম্মান রশিদ খান যেদিন গেস্ট হবেন ওনার পডকাস্টে, সেদিন ওনার ইন্টারভিউ আমি নেব। Agreed. আমি রাজি। কারণ এত সুন্দর একটা হোস্ট এবং এত জ্ঞানী গুণী একজন হোস্ট থাকবে, আমি সেখানে গেস্ট হব না, অবশ্যই হব। আপনি প্রশ্নের উত্তরটা তো দিলেন না আমার। ওই যে আমার পডকাস্টে দিও। আচ্ছা বিন্দু, জনপ্রিয়তা এবং একাকিত্ব, এই দুয়ের মাঝে কি কোনো দ্বন্দ্ব আছে? একাকিত্ব আমার কাছে মনে হয় ইটস আ ব্লেসিং। ব্লেসিং। আপনাকে মানুষ হিসেবে খুব সুন্দরভাবে শেপ করে, নিজেকে চিনতে শেখায়, জানতে শেখায়, আমি নিজেকে কতটুকু আসলে ডেভেলপ করে বেটার বানাতে পারি, এবং আমার নিজের কী কী প্রবলেম আছে সেগুলো আসলে সলভ করার মতো না লোনলিনেসটা আপনাকে সময় দেয়, ওই সুযোগটা দেয়। জনপ্রিয়তা তো আসলে এটাও ব্লেসিং, সবাই পায় না। ভালোবাসা, জনপ্রিয়তার সাথে ভালোবাসা আসে, এই ভালোবাসাটাও সবাই পায় না। তো আমার কাছে মনে হয় দুটো ব্লেসিং আমার জীবনে আছে। তার মানে কোনো দ্বন্দ্ব নাই দুটোর না, ভেতরে। দ্বন্দ্ব নেই। কিন্তু অনেক সময় জনপ্রিয়তা কি একটু মানুষকে পরিবর্তন করে দেয় না, একটু অহংকারী করে দেয় না অনেককে? যে মানুষটা আসলে বুঝতে পারে, যে আমরা বলি না যে ডাউন টু আর্থ, জি। মানে আমাকে জানতে হবে আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি। আমি যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি ইম্যাজিন করে আমি উঠছি, সেটা ভুল। তো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন, মানুষ একটু অ্যারোগেন্ট হয়ে যায়। অ্যারোগেন্সি তখনই আসে যখন আসলে আমি বুঝতে পারি না যে আমি আসলে কোথায় বিলং করছি। তার মানে একটা রিয়েলিটি চেক সব সময় সবার দরকার, জীবনে যেই দরকার, অবস্থানে এবং থাকুক। হার্ডশিপ খুব দরকার জীবনে। এটা আমি বুঝেছি যে কিছু কিছু সময় পরে স্ট্রাগল আসলে জীবনে আসা দরকার। ওটাই হয়তো আমাদেরকে বুঝতে শেখায় যে আমি রাইট কোথায়? ট্র্যাকে আছি কিনা, ঠিক জায়গায় আছি কিনা। তো বিন্দু, আরেকটা পোর্শনে যাই। যেহেতু আপনি বললেন যে আপনি বোর হচ্ছেন আমি জানি। না, বোর না, মানে আপনি এত বিনয়, এত ডিপ্লোমেসি, আমি একটু স্পাইসে ঢুকি আর কি। আচ্ছা। আর যেহেতু আপনি বললেন যে আপনি কি সিঙ্গেল? জি, সিঙ্গেল? অ্যাবসলিউটলি সিঙ্গেল? সিঙ্গেল। 3 বার বলে ফেললেন কেন? একদম। তার মানে আপনার জীবনে কেউ নেই এখন? না, মিঙ্গেল হবার ইচ্ছেটা কবে? আমার অনেক বড় একটা জার্নি গেছে যেখানে আই ওয়াজ এ ড্যামেজড পারসন। যেহেতু একটা সম্পর্ক তৈরি হয়েছে, সে সম্পর্কটা টেকেনি, এবং সেটা যে টেকেনি এটা মেনে নেওয়া, এটাকে অ্যাকসেপ্ট করা, এবং ওটার মাঝে শান্তি খুঁজে নেওয়া, ক্ল্যারিটি খুঁজে নেওয়া, এটা অনেক বড় জার্নি ছিল। মুভ অন ওয়ার্ডটা বলে ইংরেজিতে। কেউ হয়তো সুইচ অন অফের মতো মুভ অন করতে পারেন, কারো অনেক সময় লেগে যায়। আমি মনে হয় দ্বিতীয় দলে পড়ি। সো আমি এটুকু আগে মেক শিওর করেছে যে আই এম আ হোল পারসন এগেইন। আমার ভেতরে আসলে কোনো ফাঁকা জায়গা নেই। আমি নিজেকে আসলে, আমার কাছে মনে হচ্ছে আমি নিজে ঠিকঠাক একটা মানুষ হিসেবে দাঁড়াতে চাই। তারপর জীবনে কম্প্যানিয়নশিপের জায়গা হোক, সঙ্গীর ব্যাপার হোক, সেই মানুষটা মানে
উনি যাতে সে কোনো ড্যামেজ মানুষকে না পান এবং সেই ড্যামেজ মানুষ যাতে ওনার নার্চার না করতে হয়, আমি ওইটুকু আসলে এনশিওর করেছি তো আমাকে দাঁড়িয়েছেন নিয়ে। তো, হ্যাঁ, দাঁড়িয়েছি। তার মানে এখন যে কেউ প্রবেশ করতে পারে, দরজা খোলা আছে। আপনি একটা জিনিস বোঝেন তো আমার ব্যাপারে, আমি ডেসপারেট না হ্যাঁ, কোনো সেটা কিছু, এবং জানি। এইটাই এই কারণে আমার মাঝে কোনো যন্ত্রণা নাই, আমার মাঝে কোনো কিছুর ডেসপারেশন নাই। আমার কাছে মনে হয় সব কিছু ন্যাচারালি এগোতে থাকে। ন্যাচারালি যদি কারো কাছে মনে হয় আমাকে দেখে, জেনে বুঝে যে আমি তার জীবনের সঙ্গী হতে পারি, আমার যদি মনে হয় উনি আমার জীবনের সঙ্গী হতে পারেন, 100%। কিন্তু সময়ের সাথে সাথে তো এই মিস্টার এক্স কিরকম হবে সেই ইচ্ছেটা বদলায়। এখন আপনি কি চান যে কিরকম মানুষ আপনার জীবনে আসুক? বয়স তো হয়েছে, অনেক ক্রাইটেরিয়াজ নাই। আমি শুধু চাই যে বাকি সময় যতটুকু আছে, যে ভদ্রলোক আসবেন ওনার সাথে আমার যদি কোনো ভদ্রলোক আসেন, যে জার্নিটা থাকবে ওটা একটা পিসফুল জার্নি হোক। দুজন মিলে একটা টিম, যেটা আপনি এত বছর ধরে বিবাহিত আছেন, যেটা স্বাভাবিক, আলহামদুলিল্লাহ। যেটা হয় যে একটা টিম, আপনাদের সম্পর্ক দেখেছে, আপনার মিতুভাবির সম্পর্ক, আমি একটা টিম দেখতে চাই। দিন শেষে এসে শান্তিটা খুঁজে পেতে চাই, এর বাইরে আসলে আমার খুব বেশি চাওয়ার কিছু নেই। এবং অবশ্যই এমন একজন মানুষ চাই যিনি নিজে অসম্ভব সিকিওর এবং অনেক ডেভেলপড, আমার থেকে বেটার, যাতে আমি ওনার কাছ থেকে শিখতে পারি। আমাদের সবার দোয়া আপনার সাথে আছে এবং অবশ্যই সেই দিনটা আমি দেখবো এবং আপনাদের সাথে আমি ক্যামেরার সামনে হয়তো কথা বলবো। আপনি আমার জন্য এটা দোয়া করেন যে আমি যাতে সুস্থ থাকতে পারি, অবশ্যই। আমি ভালো থাকতে পারি, এবং আগামী 8 বছর পরও যাতে আপনার সাথে এরকম পডকাস্টে একইভাবে কথা বলতে পারি। মানে কি, আপনি কি 8 বছরের মধ্যে আর আমার সাথে দেখা করবেন না, কথা বলবেন বলছি, না? আবার ব্রেক নেবেন? না, তাহলে কিন্তু আজ থামবো না, কথা চালিয়ে যাবো। সবাই বোর হয়ে যাবে, কিন্তু এখানে যারা আছেন ভাইরা সবাই মানে কিন্তু বোর হয়ে যাচ্ছে একদম না। আচ্ছা ধরেন এখানে আয়না আছে, আমি নাই, আয়নাকে আপনি সবচেয়ে বেশি কি প্রশ্ন করেন, মানে নিজেকে দেখে? আই লাভ মাইসেলফ। এটা কি আমি কাইনার আয়নাকে মতো, দেখে যা বই মেট? মনে হয় ওনার এইসব কিছু ক্যারেক্টারিস্টিক্স আমার মাঝে, আমি আমাকে অসম্ভব ভালোবাসি। আমাকে কেউ কিছু যদি বলে ইউ লুক প্রিটি টুডে, আই নো, থ্যাংক ইউ, ওয়ার্ডটা আগে আসে, আই নো। সো তো কি প্রশ্ন করেন আপনি নিজেকে সবচেয়ে বেশি? তুমি এত সুন্দর কেন? না, আচ্ছা, তুমি এরকমই থাকবা, মেক শিওর যে তুমি এরকমই আছো। এটা প্রশ্ন, এটা প্রশ্ন না, এটা আমার ওর কাছে প্রমিস থাকে। আচ্ছা, ক্যামেরার আলো এবং বাস্তবের অন্ধকার, কোনটি বেশি চ্যালেঞ্জিং, কোনটি বেশি টাফ? জীবনের অন্ধকারের জায়গাটা অবশ্যই। ক্যামেরার আলো তো অনেক এক্সাইটিং। হয় না যে আপনি ননস্টপ কাজ করছেন ক্যামেরার আলো, কিংবা আপনি যখন 35-এ কাজ করতেন ঘের 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 সাউন্ড, হ্যাঁ, কিংবা সেই জিনিসটা আর বাস্তবের অন্ধকার? অসম্ভব আনন্দ পেতাম। আমার কাছে প্রতিটা দিন মনে হতো, ঘুম থেকে উঠতাম আর মনে হতো যে আমি আবার নতুন করে দিন শুরু করছি। আমার কারণ ওই যে নাটক যেহেতু 1 ঘন্টার করতাম, 2 দিন পর নতুন ক্যারেক্টার, নতুন সেট, নতুন ডিরেক্টর, নতুন কাস্টিং। আমার কাছে তো খুব মানে আমার লাইফের জার্নিটাই অনেক এক্সাইটিং ছিল ওই মোমেন্টে। ভাবারই মানে ওটা আমি কখনো টায়ার্ডই ফিল করি নাই। এবং আমার কাছে মনে হয় কি, আমার এই জিনিসটা আছে যে আমি কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড নিই নাই লাইফে। এই কারণে সেজন্য আমার হয়তো রিগ্রেট ভালো নাই। আছেন। হ্যাঁ, আমি রিগ্রেটও নাই এই কারণে, কারণ আমি ওই টাইমটা যতটুকু সময় কাজ করেছি অনেক খুশি মনে করেছি। আর যে অন্ধকারের কথা বলেছেন, কষ্ট জীবনে আছে, কষ্ট থাকবে, এটাকে মেনে নেওয়ার মধ্যে, একই কথা বলবো, মেনে নেওয়ার মধ্যেই আসলে প্রশান্তি। এটাকে অ্যাকসেপ্ট করা, আমার কাছে মনে হয় যে কোনো জিনিস যেভাবে আসে সেটা সেভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া একটা হাই ভ্যালুড ওমেন বা একটা হাই ভ্যালুড মানুষের আসলে প্রথম কোয়ালিটি হওয়া উচিত, মেনে নেওয়া। আপনি কি খুব টাফ? অনেক। কান্না করেন না কখনো? কান্না করা ভুলে গেছি। আমার এই মজার একটা গল্প শেয়ার করি। সো আমার 19-20 একটা সিন ছিল যেখানে হচ্ছে মেয়েটা আমার ক্যারেক্টার ফাইন্ড আউট করে ওনার হাজব্যান্ড চিট করছে ওনার উপরে। তো আমার সিনটা দেখার পরে আমি আরিয়ান সাহেবকে বললাম যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমি তো কাঁদতে পারবো না। কেন কাঁদতে পারবেন না? আপনি তো শুনছি আগে আপনি কোনোদিন গ্লিসারিন ইউজ করেন নাই, আপনাকে বলতো যে ট্যাপের ইয়েটা খুলে দাও, ক্যাপটা খুলে দাও, অটোমেটিক পানি ঝরতে থাকবে, এটা নিয়ে আপনাকে গল্প ছিল, কেন কাঁদতে পারবেন না? তো
জীবনের আসলে বাস্তবতা এত বেশি কঠিন ছিল যে আমার মনে হয় যে ওখান থেকে সার্ভাইভ করে বের হয়ে এসেছি যখন, তখন কান্নাকাটি করাটা আমার জন্য ডিফিকাল্ট। কেঁদেছি ঠিকই, সিনে কান্নাকাটি করেছি, কিন্তু কষ্ট হয়েছে ভয় তো নিশ্চয়ই পান। অনেক। কোন ভয়টা বেশি পান, হারিয়ে যাওয়ার নাকি নিজেকে হারিয়ে ফেলার? এটা কঠিন প্রশ্ন আবারও। নিজেকে হারিয়ে ফেলার ভয়, কিন্তু যেটা আমি করব না আসলে। কনফিডেন্সও আছে জানেন, যে এই ভীতির এই জায়গাতে ভীতির থেকে কনফিডেন্সটা বেশি, যে আমি জানি কিভাবে অ্যাশ হয়ে গেলেও অ্যাশ থেকে আসলে নিজেকে উঠিয়ে নেওয়া যায়। আমার সার্ভাইভার। জীবনে কোন কাজটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে? ধরেন আপনি জানতে পারলেন হাইপোথেটিক্যালি পৃথিবী শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোন কাজটি না করবার জন্য আপনার আফসোস থেকে যাবে? আমার বাবা মা বাইরে থাকেন, আমার ভাই বাইরে থাকেন, আমি দেশে থাকি। হয়তো ওই মুহূর্তে মনে হবে যে ওদের সাথে যদি আরো কয়েকটা দিন সময় কাটাতে পারতাম, ওটা ভালো লাগতো। এর বাইরে আসলে অসম্পূর্ণ কিছু নেই আমার। আর যদি জানতে চাই জীবনের কোন ভুলটা থেকে আপনি সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন? আমার বিয়ে, এটা নিয়ে আমার অসম্ভব এক্সপেকটেশন ছিল। কি শিক্ষা? অতিরিক্ত আশা রাখতে হয় না কোনো কিছুতে। ওকে, আমরা তো অপেক্ষায় আছি আপনাকে বড় পর্দায় দেখবার জন্য, মুখে আছে। আমি অপেক্ষায় আছি জানেন। আমার প্রশ্ন এটাই যে আপনি কিসের অপেক্ষায় আছেন? এই যে আপনি যেটার জন্য মুখে আছেন, ওটার জন্য আমি মুখে আছি। আচ্ছা, এবার কয়েকজন মানুষের নাম বলবো, ব্যক্তির নাম বলবো যাদের সাথে আপনি কাজ করেছেন, তাদের সাথে আপনার স্মৃতি কিংবা তাদেরকে নিয়ে কথা। কারণ এরকম সৌভাগ্য অনেকেরই কম আছে এই জেনারেশনের জন্য, নায়করাজ রাজ্জাকের সাথে কাজ করার। আপনি তার সাথেও কাজ করেছেন, এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওনার সাথে আমি যে সিনেমাটা করি, এটা ছিল প্রীতের আগুন জলে দ্বিগুণ, আমার প্রথম এফডিসি সিনেমা। আমার বাবার ক্যারেক্টার করেছিলেন উনি। আমরা তো প্রম্পটে অভ্যস্ত না, আমরা তো স্ক্রিপ্ট মুখস্থ করি, আর এফডিসির আর্টিস্টরা তো প্রম্পটিংয়ে অভ্যস্ত। আমার সবচেয়ে বড় স্ট্রাগল ছিল এটাই যে আসলে ওনাদের সাথে আমি কিভাবে অ্যাডজাস্ট করব। তো আমাকে স্যার বলছিলেন যে তুমিও স্ক্রিপ্ট আসলে মুখস্থ করো না, তুমি আমাদের মতোই আসো, চলে আসো। তো উনি আমার সাথে রিহার্সাল করতেন অনেক, যে প্রম্পট করছে ওটা শোনো তারপর বলো। তো উনি আমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছিলেন, শিখিয়েছিলেন ওই সময়, এটা আমার মনে আছে। বাহ। এবার আপনি কি জানেন সেই সিনেমায় একটি ইতিহাস গড়েছিল, কারণ অনেক বছর পর আমাদের কিংবদন্তি রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন সেকেন্ড টাইম কোনো সিনেমা প্লেব্যাক করেছিলেন একসাথে, এবং সেই গানটিতে আপনি ঠোঁট মিলিয়েছিলেন। আমি আর দেখি সেই সময় তো দেখে ছোট্ট ছিল, এখন দেখি নায়িকা। এবং মজার ব্যাপার, দিঘিকে একটা শটে আমি এরকম কোলে নিয়ে গান গাচ্ছি, আমরা দুজন লিপসিং করছি। এখন কি দেখা হচ্ছে চিত্রনায়িকা দিঘির সাথে? চিত্রনায়িকা দিঘির সাথে দেখা হয়েছে, এবং আই এম ভেরি প্রাউড অফ হার যে সে এখন মানে একজন শিশু শিল্পী থেকে আসলে নায়িকা হওয়ার জার্নিটা ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু এটা সে খুব নাইসলি করছে। সো আই এম ভেরি প্রাউড অফ হার। একদম। শাবনূর সেই সময়ের এক নম্বর নায়িকা এবং আমাদের খুব প্রিয় নায়িকা, তার সাথেও আপনি কাজ করেছেন। কেমন এক্সপিরিয়েন্স ছিল? অসম্ভব হাম্বল একটা মানুষ, এবং আমার কাছে মনে হয়েছে যে অসম্ভব বিচক্ষণ, এবং উনি ফিউচার দেখতে পারেন খুব ভালো। এটা আমার কাছে মনে হয়েছে ওনাকে দেখে। উনি কথা আমার সাথে মানে কথা খুব কম বলেন উনি, এবং উনিও আস্তে 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 কথা বলেন। তো উনি আমাকে জিজ্ঞেস করতেন যে তোমরা নাটক করো, তোমার কেমন লাগে, আমার এক্সপিরিয়েন্স, আমার সাথে অনেক মানে আমার কাছ থেকে উনি আমার জার্নি শুনতে চাইতেন। তারপর আমরা মেকআপ নিয়ে অনেক কথা বলেছি, কারণ ওনাদের মেকআপের ফরম্যাট, আর তখন তো বিভিন্ন ব্র্যান্ডের মেকআপের প্রচলন মাত্র শুরু হয়, তো ওগুলো নিয়ে উনি আমার কাছে জানতে চাইতেন যে এটাকে এইভাবে অ্যাপ্লাই করলে এটা হবে ঠিক, ওটা করলে এটা হবে। সো আমাদের সাথে এরকম মেলি আলাপি মানে মেলি গল্পই হয়েছে, শাড়ি চুড়ি গয়না মেকআপ নিয়ে অনেক কথা হতো ওনার সাথে। আরেকজনের কথা জানতে চাইবো, আমার লেখা প্রথম নাটকে আপনি অপূর্ব ছাড়াও তিনি ছিলেন এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের প্রিয় দিতি আপা। জি, আমি ওনাকে মিস করি, আমরা সবাই ওনাকে মিস করি। আমি অনেক লাকি যে এখন আপনি বলছেন বলে মনে হচ্ছে যে আমি আসলে আমার সুযোগ হয়েছে এমন এমন কিছু মানুষের সাথে কাজ করার, যেটা আসলে সবার কপালে জোটে না। আমি ওনার বাড়িতে গিয়েছি, ওনার বাড়িতে শুটিং করেছি, ওনার সাথে আমার প্রচুর কাজ হয়েছে, এবং উনি এই যে মানুষগুলোর নাম বললেন, ওনারা আসলে
নামের সাথে বাস্তবে ওনাদের কোনো মিল নাই। নাম শুনলে মনে হয় যে অনেক বিশাল। অনেক বিশাল ভারী একটা আকাশ, কিন্তু এতটাই তুলোর মতো মেঘের মতো নরম ওনারা। এবং ওনাদের সাথে কাজ করতে গিয়ে ওনাদেরকে একটা স্বাভাবিক মানুষই দেখেছে। আমাকে দিতিমা মনে আছে, ওনার বাড়িতে যখন শুটিং হতো, কারণ ওনার বাড়িতে একটা পোর্শন শুটিং হাউস ছিল, উনি খাওয়ার সময় বলতো শুটিং এ খাওয়া খাওয়া লাগবে না, আমার বাসায় আসো। তো আমি ওনার বাসায় উনি ভাত মাখিয়ে খাইয়েছেন। এত সুন্দর একটা মানুষ, তাকিয়ে তাকিয়ে দেখতাম যে এত প্রিটি কিভাবে মানুষ হতে পারে। কোনো টিপস নিয়েছিলেন তার কাছ থেকে? কোনো টিপস উনি দিতেনই না, বলে তুমি এত সুন্দর, আমার কাছে কি শুনবা। ওকে, ওনার কাছ থেকে। বাট ওনার শাড়ির কালেকশন আমার খুব ভালো লাগতো। আমি বলেছিলাম যে আপনি শাড়ি আমাকে কয়টা দিবেন, বলে নিয়ে যেও, নিয়ে পরো। নেওয়া হয়নি আর। অবশ্যই আমাদের এই প্রিয় মানুষরা হারিয়ে গেছেন, কিন্তু এই যে আমাদের আলাপে, আমাদের স্মরণে, আমাদের মননে তারা কিন্তু আছেন এবং এমনই কাজ করে গেছেন, তারা আসলে চলে যাননি, না। তারা বেঁচে থাকবেন। জি। এবং বিন্দু, আপনি শুধু তাদের সাথে না, এবং আরও অনেকের সাথে কাজ করেছেন যারা এখন রুল করছে। যেমন আমি যদি মোশাররফ ভাইয়ের কথা বলি, আপনি মাহফুজ ভাইয়ের সাথে কাজ করেছেন, আপনি সেলিম ভাইয়ের সাথে কাজ চঞ্চল করেছেন, ভাইয়ের সাথে তৌকির কাজ ভাই, করেছি। চঞ্চল ভাই, সবার সাথে কাজ সবার সাথে, করেছেন। জাহিদ ভাই, জাহিদ ভাই, হাকিম ভাইয়ের সাথে হাকিম কাজ ভাই। হয়েছে। হাকিম ভাইয়ের সাথে কাজ হচ্ছে, অপোজিটে কাজ হয় নাই আর কি। বাহ, আমার ইভেন আমার টনিরাজ ভাইয়ের সাথে আমার যে প্রথম নাটক ছিল, সেটার ডিরেক্টর এবং হিরো ছিলেন টনি ডায়েস। বাহ। আপনি অপূর্বর সাথে কাজ করেছেন এবং আপনি যখন ক্রাউন পড়ছিলেন ফার্স্ট রানার আপ, প্রেজেন্টার ছিল আফরান নিশো। আফরান নিশো, জি। এবং কুসুম শিকদার আপু। একদম। তো আমরা বারবার আজকে সেই নস্টালজিক সময়ে চলে যাচ্ছিলাম এবং বিন্দুকে আমি পেয়েছি। আমার তো কথা ফোরাচ্ছে না, কিন্তু সময় তো শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় বাকি গল্পগুলো আরেকদিনের জন্য তোলা থাক, কিন্তু আপনি যে আজকে আমাকে সময় দিয়েছেন সেজন্য আই এম ফিলিং অনার্ড এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যে আমি একটা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে বসলাম, আমি এটাকে আসলে ইন্টারভিউ হিসেবে দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে আপনার সাথেও আমার একটা সুন্দর সময় কাটলো এবং আপনার ওসিলাতে শুভাকাঙ্ক্ষী আমার যারা আছেন তারা আমাকে, আমার হয়তো দুটো কথা একটু শুনলেন, আমার বকবকানি শুনলেন আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং এটা কিন্তু শুরু। যারা শুনলেন তাদের একটা দাবি আছে, তারা আপনাকে কাজে দেখতে চায়। আমরা অবশ্যই আপনাকে কাজে দেখবো, সেই প্রতীক্ষায় থাকলাম। আবার কথা হবে।